হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আবার হাজির হলাম। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাস প্রেজেন্স বিজনেস ক্রনিকলস নামে যে পডকাস্ট সিজনটা আমরা শুরু করেছি, সেই প্রথম সিরিজের থার্ড এপিসোড উইথ আজিম ভাই। সো অল অফ ইউ মে হার্ড অ্যাবাউট আজিম ভাই। আমরা আজিম ভাইকে স্টেজে আসার আগে একটু ফয়জুল্লাহর সাথে পরিচয় করাই দিই। ফয়জুল্লাহ, মেনি অফ ইউ নো ফয়জুল্লাহ, ইফ ইউ কাইন্ডলি ইন্ট্রোডিউস ইউরসেলফ. Fazlullah will be ওকে, co-host with me in না first year. আমরা দুইজনে মিলেই করবো Fazlullah. আজকে সেশনটা আর কি। আমার নাম ফয়জুল্লাহ, আমি 14তম ব্যাচ বিবিএ, 14তম ব্যাচের সাথে শেষ করেছি, যদিও এর আশপাশে আরো কিছু স্টোরি আছে, সেটা নাই বলি। এখন কাজ করছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি। Great. ওকে, তাহলে আর দেরি না করে let's welcome Azim Bhai in the show. Uh, Ladies and gentlemen, so many of you know already Azim Bhai. Azim Bhai. হ্যালো So আজিম আমরা তো ভাই। আজিম ভাইকে একদম খুব ক্লোজলি পাইছি। আজিম ভাই আমাদের আজিম ভাই, প্লিজ আপনি আপনার সম্পর্কে কিছু বলেন, আমরা তো স্টার্ট করবই। তো ইয়েস, আগে আজিম ভাই বলে রেখ, তারপর আমরা আজিম ভাই সম্পর্কে আমার পরিচয় আরো আমি কিছু দেবো। তথ্য আচ্ছা, দিলাম আর কি, মানে গল্পে গল্পে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমি হচ্ছে আমার নাম হচ্ছে আজিমউদ্দিন। রাইট। অনেকেই স্পেশালি লাইক 8 থেকে 14-15 ব্যাচ পর্যন্ত বিবিএর সবাই আমাকে ভালোভাবেই চিনে। আমি হচ্ছে 11 ব্যাচের। আমি আন্ডারগ্রেড এবং মাস্টার্স করছি আমাদের স্কুল অফ ম্যানেজমেন্ট থেকেই। তো হ্যাঁ, এই তো আমার পরিচয়। এখন আছি ইউএসএ তে। এখানে প্রথমে মাস্টার্স করতে আসছিলাম, তারপর পিএইচডি করলাম, এখন একটা স্কুলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। এই হচ্ছে আমার পরিচয়। আচ্ছা, তো আমি একটু আজিম ভাইয়ের পরিচয়টা আমার তরফ থেকে দিই। আমি আজিম ভাইয়ের কেমনে চিনতাম? তো আজিম ভাইয়ের দেখতাম হচ্ছে প্রচুর লম্বা এক বড় ভাই। হ্যাঁ, আমাদের 2 বেচ সিনিয়র ছিল। আর হচ্ছে ফুটবল খেলায় যখন যাইতাম, দেখেন আজিম ভাই ছিল হচ্ছে ডিফেন্স। হ্যাঁ, ভয়ে আজিম ভাইয়ের কাছে আমি যাইতাম না। আজিম ভাই ধুমায় লাত্তি মেরে সবাই দিত সবাইরে। সো ইউজুয়ালি আজিম ভাইয়ের সামনে কেউ পড়তে চাইতো না। এবং আদিম ভাই, যারা জানে না আমি জানি না, সবাই জানে কিনা, আজিম ভাই ওয়াজ এ ভেরি গুড ফুটবলার। হ্যাঁ, সো আমি ক্যাম্পাসে যখন দেখছি, ইনফ্যাক্ট ওনাকে হায়ার করে করে নিয়েও খেলতো আর কি। আপনাদের পুরো ব্যাচটাই মানে আসলে আমরা অনেক প্রথম ভালো, দিকে, আমি একটু যোগ মানে করি আর কি, প্লেয়ার্স এ ভরপুর ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি একটু যোগ করতে চাই। আমরা প্রথম দিকে মানে আমরা বিশ্বাস করতাম না যে আজিম ভাই পড়াশোনা করে আর কি, মানে আদৌ করে কিনা। মানে ওনার এই রেজাল্ট জানার আগ পর্যন্ত দেখতাম যে উনি না ফুটবল খেলোয়াড় হিসেবেই যে ভালো পরিচয় ছিল আর কি। তারপরে যখন ক্লোজ হলাম আর একটু জানাশোনার সুযোগ হলো, তখন মোটামুটি যে না, ঠিক আছে, পড়াশোনা এবং না, আসলেই পড়াশোনা কম খেলাধুলা করি নাই ভাই। দুটাতেই আসলেই পড়াশোনা কম করি নাই। ঠিক আছে। লাইক পুরা সরি, হ্যান্ডবল মানে গ্রাউন্ডেই আড্ডা পড়ে শুরুতে থাকতাম মানে আমি একটু বেশিরভাগ ইন্টারেক্ট করে সময়। দিলাম কিনা আমি জানি না আর কি, বাট মানে প্রথমে আমাদের এটা এমনই ছিল আর কি, জাজিম ভাই আপনি হয়তো খেলার মাঠেই বেশি সময় দেন, পড়ায় হয়তো একটু কম দেন, কিন্তু দিন শেষে আসলে আজিম ভাই ওইটা যে এত ছিল না। ভালো স্টুডেন্ট এটাই আমি জানতাম না, সিরিয়াসলি। আজিম ভাই যে পড়াশোনায় অনেক ভালো এটা আমি জানতাম, এটা আর পরে জানছি যে ও আজিম ভাই রেজাল্ট অনেক ভালো। এটা সবার ওকে, মধ্যে গ্রেট। এটা আমারটা ছিল, এই জন্য আমি আগে থেকে না এটা। না রাইট রাইট। আজিম ভাইয়ের সাথে যেহেতু আসলে আমাদের দুইজনের অনেক পরিচিত, যেহেতু আমরা সমসাময়িক একই সময়ের ইউনিভার্সিটিতে ছিলাম। সো তারপর আমার মনে হয় আজকে শোটা নিশ্চয়ই আমাদের অনেক জুনিয়র্সরা দেখবে। অনেক জুনিয়র বলতে আমারই 10 বছরের ছোট জুনিয়র্সরা অনেক চলে এসেছে। তার মানে আজিম ভাই ধরো হ্যাঁ আরো এক যুগ পুরাতন হয়ে গেছে আর কি। হাউএভার ভাই, আমি একটু কিছুটা ফর্মাল সেমি ফর্মাল টোনেই থাকবো আজকে থ্রু আউট দ্য সেশন। সো তুমি একটু বলো যে হাউ ডিড ইউ স্টাডি এট ফার্স্ট এন্ড হাউ ওয়াজ ইউর একাডেমিক পারফরমেন্স, যদি সবার জন্য একটু বলো আর কি। আসলে এটা সত্যই, লাইক আমি খুব বেশি পড়াশোনা করি নাই ফার্স্টে। লাইক টু বি অনেস্ট, লাইক আহ, আমি মোটামুটি ছোটবেলা থেকে মোটামুটি বলা যায় যে একটু আছে না যে যারা দুষ্টামি তো খুবই চড়া, আমি ওরকমই ছেলেছিলাম। তো পড়াশোনা আমার ছিল সেকেন্ডারি, বাট বাসায় পিটিয়ে পড়ানো যেটাকে বলে আর কি, ছোটবেলা থেকে এটাই ছিলাম আমি। সো আব্বু আম্মু খুব কন্ট্রোল করতো যাতে ভালো পড়াশোনা করি। সো মোটামুটি ছোটবেলা থেকে একটু লাইক কম পড়াশোনা করেও যে ভালো রেজাল্ট করে ফেলে আর কি, এরকম স্টুডেন্ট ছিলাম। সো এরকম করে ফার্স্টে আসার পর আসলে সত্যি কথা বলতে, লাইক আমি স্কুলে থাকতে খুব পড়ি নাই।
বাট ফার্স্ট বয় সেকেন্ড বয় হয়ে মোটামুটি স্কুল কাটাইছি। কারণ হচ্ছে আমাদের স্কুলটা ছোট ছিল। বাট যখন সাস্টে আসলাম তখন দেখলাম আসলে এখানে সবাই আমার চেয়ে অনেক বেশি স্মার্ট। লাইক টু বি অনেস্ট, লাইক যারা এই সাস্টে চান্স পায় এবং স্পেশালি বিবিএতে, তোমরা তো জানোই যে বিবিএতে মেরিট লিস্টে যারা প্রথম দিকে থাকে তারাই চান্স পায়। সো প্রথম সেমিস্টার স্পেশালি আমি অনেক স্ট্রাগল করছি বলতে কি যে ভাবছিলাম যে আমি যেভাবে ওই যে চুরি মার্কা পড়া যে 5টা প্রশ্ন পড়ে গেলাম, 4টা পরীক্ষায় চলে আসলো, পাস করে গেলাম, এরকম পরে আসলে ডিফিকাল্ট হয়ে যায় প্রথম সেমিস্টারে বুঝছি। পরে একটু সময় দিছি পড়াশোনাতে, লাইক প্রথম সেমিস্টার খুব খারাপ হয় নাই, লাইক অ্যাবাউট এ মাইনাস ছিল, বাট ওইটা আর কি দেখছি যে এ মাইনাস ইজ এভারেজ, রাইট, সবাই করে, বাট সবসময় একটা কি ছিল যে ওকে চেষ্টা করি একটু ভালো রেজাল্ট করা যায় কিনা না। তো মোটামুটি সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার থেকে লাইক আসলে যে খুব বেশি পড়াশোনা করছে এরকম না, বাট এটা বলা যায় যে চিটকুট বুঝে গেছি যে সাস্টে বা টিচাররা কিরকম প্রশ্ন করে, কিরকম ভাবে পড়তে হয়। লাইক এট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা সবাই গ্রাজুয়েট করে বের হয়েছো, তোমরা জানো যে আমাদের সিস্টেমটা একটু লাইক একটু একটু চেষ্টা করলে সিস্টেম পাস করা যায়, লাইক ভালো রেজাল্ট করা যায়। যে ফার্স্ট সবাই যে ফার্স্ট বই হবে এরকম না, বা সব কোর্সে যে পেয়ে যাবো এরকম না, বাট মোটামুটি গ্যারান্টিড লাইক এ মাইনাস এ ম্যানেজ করা যায়, যে একটু জানলে যে কোন প্রফেসর কিরকম প্রশ্ন করে, কিরকম আনসার লিখতে হয়। সো এটা মোটামুটি বুঝে গেছিলাম। সো খুব বেশি যে পড়াশোনা করিও না এরকম না, বাট আসলে যে সব সময় পুরো সময়টাই পড়াশোনাতে দিয়েছি এরকম না। দেখছো যে আমি খেলাধুলাতেও বা ইভেন আদার অ্যাক্টিভিটিসতেও খুব ইনভলভ ছিলাম। সো ইয়া, মোটামুটি এটাই। হ্যাঁ, গ্রেট গ্রেট। সো ভাই আপনি অনেক কারিকুলার অ্যাক্টিভিটিস স্পেশালি স্পোর্টস এ আমি দেখতাম যে ইউ আর ভেরি অ্যাক্টিভ। সো হাউ ডিড ইউ ব্যালেন্স বিটুইন স্পোর্টস এন্ড ইউর একাডেমিক? তো সত্যি বলতে কি লাইক এটা আমি এখন আমার এখানকার স্টুডেন্টদের বলি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দরকার, স্পেশালি তোমার যদি লাইক তুমি কোনো বার্ন আউট ফিল করো না যদি তুমি এমন একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করো যেটা তুমি মজা পাও। লাইক অনেকে আছে ক্লাব করে, লাইক বিভিন্ন ক্লাবের সাথে জড়িত, অর্গানাইজিং এ খুবই ইনভলভ, অনেকে আছে খেলাধুলাতে, বা অনেকে আছে ফ্রেন্ড গ্রুপস, লাইক অনেক সময় আছে ফ্রেন্ড গ্রুপের সাথে টাইম স্পেন্ড করে অনেক আম, উম, অনেক ইম্পর্টেন্ট ম্যাটার করে। সো আমার কাছে খেলাধুলাটা একটা আর কি লাইক মনে হইতো যে মজা, লাইক আই এম হ্যাভিং ফান, রাইট? সো মনে করো আমি একটা সময় অবশ্যই স্পেসিফিক টাইম অবশ্যই পড়াশোনার জন্য আছে, লাইক সকালে আমি একটু পড়াশোনা করতাম, বা সন্ধ্যা পরে প্রায় সময় লাইক আমি খুব বেশি যে সন্ধ্যার সময় প্রতি রাত্রেই বাইরে থাকতাম এরকম না। সো সপ্তাহে 1 দিন বা 2 দিন হয়তো বাইরে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, বা বাকিটা সময় মোটামুটি বাসায় আসতাম। আর একটা জিনিস ছিল, আমি বাসা থেকে পড়াশোনা করছি। সো মোটামুটি লাইক বাসায় আসাটাই মোটামুটি, বাসায় থাকলে যেটা হয় যে সন্ধ্যার পরে বাসায় আসছো কিনা না, আম্মু সবসময় খেয়াল রাখতো। সো বাসায় আসলে মোটামুটি পড়াশোনাটাই হয়তো। সো লাইক আর খেলাধুলাতে গেলে মোটামুটি আম্মু অ্যাকচুয়ালি এনকারেজ করতো খেলাধুলা করার জন্য। সো দুইটাই আসলে বাসা থেকে কোনো বাধা ছিল না, লাইক অ্যাজ লং এজ ইউ আর মেনটেন ইউর গ্রেড, ডুইং এ গুড জব। এন্ড আরেকটা জিনিস আমার ছিল, আমি মোটামুটি ক্লাসে ভালোই মনোযোগী ছিলাম। এটা আসলে আমাকে আমার ক্লাসমেটটাই সবাই বলবে, এবং এবং সব প্রফেসরই জানে, লাইক আমি সবসময় প্রায় সময় সামনের সিটে বসতাম, লাইক ক্লাসে কি হচ্ছে মনোযোগী রাখতাম, এন্ড লাইক এভরি উইক লাইক এটা রিভাইজ দিয়ে দিতাম, লাইক পরীক্ষার আগের রাত্রের জন্য খুব বেশি জমায় রাখতাম না, এবং খুব বেশি পড়তাম না, লাইক ওকে আজকে এটা পড়াইছে, কালকে এটা পড়াইছে, একটু রিভাইজ দিয়ে দিতাম। পরীক্ষার আগের রাত্রে মোটামুটি ইভেন লাইক আমার অনেক ফ্রেন্ডাই বলতো যে পরীক্ষার আগে মজা করতেছি, কারণ হচ্ছে আমি খুব বেশি যে আগের রাত্রে পড়াশোনা করে পরীক্ষা দিতাম এরকম না আর কি। বাট এরকম না যে আমি সারাদিন পড়াশোনায় থাকতাম, এটা তোমরা তো সবাই বলবে। সো মোটামুটি লাইক রেগুলার ছিলাম, এটা বলা যায় যে পড়াশোনা মোটামুটি রেগুলার মেনটেন করতাম, খেলাধুলা লাইক অফকোর্স লাইক প্রায় এভরিডে খেলতাম এরকম আর কি। হ্যাঁ, গ্রেট গ্রেট, সাউন্ডস ভেরি গ্রেট। আমি তো পড়ালেখা করি নাই, এই জন্য আমার আরো ভালো লাগতেছে আর কি। না হ্যাঁ, না লাইক কেউ একজন এরকম। ওকে ভাই, আমি বেসিকলি আসলে তোমার কাছে জানতে চাবো যে ধরে মানে তুমি কি ডিড ইউ নো যে তোমার ক্যারিয়ারটা তুমি টিচারই হইবা, বা আম, ধরো তুমি বাইরে যাবা, এরকম কি প্রিপেয়ার ছিলা তুমি আগে থেকেই, নাকি ধরো যে এটা খুব লাস্ট মোমেন্টে ইউ হ্যাভ ডিসাইডেড যে না, মানে তোমার ক্যারিয়ারটা আসলে বাইরেই হবে আসলে? আসলে প্রথমে টিচার হওয়াটা লাইক আমার খুব আর্লি অ্যাসপিরেশন ছিল না। সো অ্যাকচুয়ালি হয়েছিল কি যে
আমি বলছি প্রথম সেমিস্টার আমি মোটামুটি এভারেজ ছিলাম, সেকেন্ড সেমিস্টার এভারেজ ছিলাম, বাট থার্ড সেমিস্টার থেকে আমার মোটামুটি লাইক সাস্টে মোটামুটি লাইক আমার রেজাল্ট খুবই ভালো হয়ে গেছিল আর কি। বিভিন্ন কারণ আছে, বাট থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টার মোটামুটি খুব ভালো রেজাল্ট হয়ে গেছিল। তারপর মোটামুটি আহ, মোটামুটি কন্টেনশনে ছিলাম যে আমি হয়তো ফার্স্ট সেকেন্ড লাইক হয়ে বেশ থেকে বের হবো। লাইক সাধারণত থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার লাইক এরকম দেখার পর রেজাল্ট অনেক ভালো হয়ে গেছিল। সো মোটামুটি সবাই বন্ধু বান্ধব যারা ছিল, স্পেশালি ক্লোজ ফ্রেন্ডরা, সবাই বলতো ওকে ফার্স্টে টিচার হয়ে যাও বা টিচিং প্রফেশনটা সিরিয়াসলি নেও, তুই আর একটু মনোযোগী পড়াশোনা হইলে তুই ফার্স্ট বয় গ্রান্টিড হতে পারবি। তখন তোর লাইক আছে না যে যারা ক্লোজ ফ্রেন্ড যারা একটু ভালো লাইক আছে, ওরা বলতো এটা। এবং তখন আমাদের সাস্টেও তখন আমাদের প্রথম ব্যাচ লাইক খালেদ ভাই, আশরাফ ভাই, শাকফা ম্যাম এরাও জয়েন করছিল আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিলাম। সো সবাই বলতো এরকম হয়ে গেলে লাইক কত মজার, লাইক নিজের ক্যাম্পাসে থাকলে। সো তখন থেকে মোটামুটি একটা আইডিয়া চলে আসছিল যে ওকে, টিচিং ক্যারিয়ার ক্যান বি এ গুড ওয়ান, লাইক এটা ক্যান বি একটা অপশন। আর তারপর মোটামুটি এটাই মোটামুটি একটু চিন্তা ছিল যে ওকে দেখি হতে পারে কিনা না, বা লাইক অ্যারাউন্ড লাইক থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাওয়ার পর। বাট বাইরে আসার ব্যাপারটা হয়েছে অনেক পরে। এবং বাইরে যে আসা যায় বিজনেস গ্রাজুয়েট করে, সেটাও আমাদের মাথায় তখন ছিল না। এবং টু বি অনেস্ট আমাদের বিবিএ ডিপার্টমেন্ট থেকে লাইক মনে হয় না খুব আগে খুব বেশি কেউ একটা গেছে, বা ইভেন গেলেও যে সবাই জানতো এরকম না। সো আমরা কোনো চিন্তাই করি নাই, স্পেশালি আমি কোনো চিন্তাই করি নাই যে ওকে বাইরে যাওয়া যাবে বা বাইরে ফান্ড পাওয়া যাবে। সো অ্যারাউন্ড লাইক যখন আমি মাস্টার্স এর ফার্স্ট সেমিস্টারে, তখন সময়ে আমাদের একটা ক্লোজ লাইক খুবই ক্লোজ ফ্রেন্ড হঠাৎ একদিন ফোন দিছে যে আজিম আমি তো বাইরে চলে যাচ্ছি লাইক পিএইচডি করতে, সো একটা পার্টি রাখছি আয়। আমি বলি আরে তুই তো কিছু বললি না, কিভাবে গেলি? সো ও তখন এইসব বললো আর কি, ওকে জিআরই করো, জিমেট করো, লাইক জিআরই হ্যান তেন বুঝাইলো। তো ও ছিল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ। তো ওর কাছ থেকে একটা আইডিয়া নিলাম যে কিভাবে কি করতে হয়। আর তখনই হঠাৎ মাথায় আসলো ওকে বাইরে চলে যায়। আর অ্যাকচুয়ালি বাইরে যাওয়াটা আসলে জানোই তো মোটামুটি সিলেটি স্পেশালি তোমরা সিলেট থাকছো, সিলেটি ফ্যামিলিতে মোটামুটি বাইরে যাওয়াটা একটা খুবই কমন ব্যাপার। স্পেশালি আমার ভাইয়া, আমার আব্বু, ওনারাই ওনাদের লাইফটাই বাইরে কি হয়েছে, এবং আমার ফ্যামিলি সবাই চায় ওকে বাইরে গেলেই বেটার। লাইক এটা আসলে একটা সিলেটি খারাপও না ভালো না, বাট সিলেটি পিপুলের একটা মেন্টালিটি আছে। কারণ হচ্ছে যে আমাদের ফ্যামিলি, আমাদের লাইক নানা বাড়ি, মামা বাড়ি সবাই বেশিরভাগই বিদেশে সেটেল। সো বিদেশ যাওয়াটা আসলে খুব বেশি লাইক ওইরকম না যে ওকে বিদেশ চলে গেলেই আর ছেলে আসবে না, এরকম মেন্টালিটি হন না। এবং বিদেশ যাওয়াটা মোর এনকারেজ করে। সো অবশ্যই যদি তুমি পিএইচডি তে বা ফুল ফান্ডিং এ বিদেশ যাও, তখন লাইক ফ্যামিলিতেও মোটামুটি ভালো এনকারেজমেন্ট হয়। তখন আমার মনে হইলো ওকে ট্রাই করে দেখি আসলে কি হয়। সেই থেকে আর কি মোটামুটি মাস্টার্স এর সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আর কি একটু চিন্তা করে আর কি বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন শুরু করছে আর কি। হ্যাঁ। ওকে, মানে একটু মানে যদি সামারাইজ করি তাহলে যে একদম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই যে তুমি ভাবছো বা শুরু থেকেই চিন্তা করছো যে না আমি বাইরে যাব বা টিচার হবো, ভেরি হয়তো খুব রেজাল্ট দেখে বা পরবর্তীতে ইউ হ্যাভ ডিসাইডেড যে হ্যাঁ, না হ্যাঁ, আমি লাইক একজন টিচার। মোটামুটি লাইক আমার আসলে লাইক আমি কোনো ভাবি নাই যে আমি টিচার হওয়ার যোগ্যতা আছে। লাইক প্রথমে বলছে যে ফার্স্টে প্রথমে এসে মনে হয়েছে যে এখানে সবাই খুবই স্মার্ট। এবং টু বি অনেস্ট আমাদের বেচের পোলাপাইন যেটা বলছো যে খেলাধুলায় যেভাবে ভালো, পড়াশোনায় ভালো, এবং এটা শুধু আমাদের বেচে না সব বেচেই হয়, বাট নিজের বেচে তো আমি জানি যে ওরা কত স্মার্ট। সো তখন মনে হয় নাই, বাট কোনো কারণে হয়ে গেছে আর কি। লাইক সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে এসে আমার রেজাল্ট খুব ভালো হয়ে গেছে। লাইক জানি না হয়তো কারো দোয়া বা হয়তো একটু পড়াশোনা করছি। এন্ড লাইক তখন সব মোটামুটি ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার শেষে ফোর্থ ইয়ারে আসলাম, সবাই বলতেছে ওকে লাইক ইউ ক্যান বি দ্য ফার্স্ট অর সেকেন্ড, এন্ড সাধারণত ফার্স্ট সেকেন্ড একটা চান্স থাকে টিচার হওয়ার। তখন ওকে একটু মাথায় আসলো আর কি। হ্যাঁ, এভাবে আর কি। ওকে, গ্রেট। ফাইজুল্লাহ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। না, আমার এটা হচ্ছে আপনি টিচার হতে চেয়েছিলেন না আপনার নিজের ইনস্টিটিউশন যেটা হ্যাঁ, হ্যাঁ, মানে সেখানে আপনি কেন শিক্ষকতা করলেন না? মানে গল্প একটা আছে আমি এখন নিশ্চয়, সেই আমার গল্পটা নিজের ইনস্টিটিউশনে, একটু আনবই করবেন। আমি এখন কিন্তু আমার নিজের ইনস্টিটিউশনে আছি। আমি এখানে যেখান থেকে পিএইচডি করছি সেখানে আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। তো কেন থাকলাম না আসলে, এটা আসলে বলা যায় না আসলে। মানে হয়েছিল ওইটাই কি, আর কি, মানে আপনি সাসপে কেন থাকলেন না আর কি, মানে ওই সেই আচ্ছা, গল্পটা একটু। সেই গল্পটা আসলে বলে কি, লাইক সাস্টে যে আমি যাব,
এটা আসলে আমি কখনো ভাবি নাই। সো যেটা হয়েছে, আমি যখন মাস্টার সেকেন্ড ইয়ারে, তখন আমার মোটামুটি লাইক মাস্টার্সের থিসিস করছিলাম মনে হয়, তখন আমি জিআরই দিছি। আমার জিআরই স্কোর আসলে খুবই ভালো হয়ে গেছিল আর কি, লাইক খুবই ভালো হয়েছিল, হ্যাঁ আমি হ্যাঁ। জানি। তখন মোটামুটি আমি অ্যাপ্লাই করা শুরু করছি, আমি অ্যাডমিশন হয়ে গেছে, তখন আমি থিসিস দেই নাই। তো অ্যাপ্লাই করা শুরু করছি, অ্যাডমিশনও হয়ে গেছে, মোটামুটি ফুল ফান্ডিং, ক্লোজ টু ফুল ফান্ডিংও পাইছি 2-3টা। তো আমি চলেই আসবো। আমার তখন আমি আমার অ্যাডভাইজার ছিলেন নজরুল স্যার, সো ওনাকে বলছি যে আমি তো চলে যাব, আমার কি এক্সামটা নেওয়া যায়, নাইলে আমি তো মাস্টার শেষ করতে পারবো না। সো উনি অনেক কাইন্ড ছিল, উনি বলছে আচ্ছা দেখি আমি একটু তাড়াতাড়ি করা যায় কিনা না। আর তখন আমাদের অলমোস্ট লাইক 2 বছর হয়ে গেছে মাস্টার্সে, বা আমাদের দেশে যেটা হয় যে থিসিস চলতেই থাকে, পরীক্ষা নেয় না, এরকম আর কি। সো এক্স্যাক্টলি। তখন আমি একদিন উনাকে বলতেছিলাম, তো মোটামুটি থিসিসের কাজ করতে করতে উনার সাথে একটু, উনিও মোটামুটি আমাকে লাইক ভালোই মায়া করতো, যেটা হয় যে, আর উনিও তো জানতো আমি চলে যাইতাছি মোটামুটি সো মোটামুটি একটু তখন আমি একদিন উনাকে বলতেছিলাম যে আমাদের কি স্বাস্থ্যের কি অবস্থা। তখন উনি বলছে আমাদের দেশে এখানে কিছু হবে, লাইক আপাতত কোনো প্ল্যান নাই নেয়ার, সো তুমি বাইরে চলে যাও, এটাই তোমার বেস্ট অপশন। লাইক এট দ্য এন্ড অফ দ্য ডে উনি ভালোই কথা বলছে যে এখন তোমার যে ট্যালেন্ট আছে, তুমি বাইরে অনেক ভালো করবা। তো মোটামুটি আমি থিসিস শেষ করে চলেই আসছি। সো আর তখন আমি মাস্টার্স আসছিলাম, মাস্টার্সও শেষ করে ফেলছি 1 বছরে। সো সেকেন্ড ইয়ারে যখন আমি পিএইচডি তে, তখন তারপর আমি পিএইচডি শুরু করেছি সাথেই। সো যখন পিএইচডি শুরু করছি, তখন শুনছি সাকসেস সার্কুলার আসছে। তো আমি মোটামুটি অ্যাপ্লাই করছি। আমার বাসায় খুব বেশি আর কি জানে নাই যে আমি বাসায় সাস্টেজ ব্যাক করবো, জাস্ট অ্যাপ্লাই করছি। লাইক আমার ফ্রেন্ড একটা, ক্লোজ ফ্রেন্ড একটাকে আমি সব ডকুমেন্ট পাঠাইছি এবং বলছি সাবমিট করিস, ও সাবমিট করছে। তো জানুয়ারিতে আমি দেশে আসছিলাম ওই বছর। আমার ভাইয়ের বিয়ে ছিল, ফ্যামিলি ইভেন্ট, আসছি। এবং আসার আগে আমি তো টিকিট কাটছি অনেক আগে, লাইক আমি মোটামুটি মেতে টিকিট কেটে বসে আছি জানুয়ারিতে যাব। বাট অ্যারাউন্ড নভেম্বর আর ডিসেম্বরে শুনছি যে জানুয়ারিতে কি হচ্ছে, ইন্টারভিউ হবে। এবং এটা ফরচুনেটলি আমি পরের দিন আমি চলে আসবো, আগের দিন আর কি এরকম, বা 2 দিন আগে এরকম। সো কি করে আমি গেলাম আর কি, আমার আব্বুরে বললাম যে দিয়ে আসি ইন্টারভিউ, যা হইলো। তো দিস ইন্টারভিউ ভালো গেছে। এবং পরে শুনছি যে আমি হার হয়েছে। তো আমার প্ল্যান ছিল চলে আসবো, লাইক আমার প্রথমে যদিও প্ল্যান ছিল না দেশে যাওয়ার, বাট পরে প্ল্যান ছিল চলে আসবো। আমার লাইক এই আগে যে বলছি, আমাদের সিলেটি ফ্যামিলি বাসা থেকে একটু খুব খুশি না যে দেশে চলে আসতেছি। এবং আমার তখন ফুল ফান্ডেড পিএইচডি এন্ড এভরিথিং, লাইক এবং স্কুলটাও খুব ভালো, আমার প্রোগ্রামও খুব ভালো। সো বাসা থেকে আব্বু আম্মু খুব খুশি না যে চলে যাই, বাট তাও আমি ওনাদের রাজি করে চলে গেছি। তা তখন আমার একটা কি ছিল যে, হ্যাঁ আমি কথা বলছিলাম তখন আমাদের ডিন এবং লাইক নজরুল স্যার তখন ডিন ছিল না মনে হয়, আর একটা ছিল। সো ডিন এবং নজরুল স্যার এবং লাইক আরো 2-3 স্যারদের সাথে কথা বলছি। সো ওনারা কেউ কেউ বলছে আইসা আসলে খুব বেশি লাভ নাই, তুমি আমাদের দেশের কালচার এইসব যে তুমি যে খুব বেশি খুশি হবে এরকমও না। আবার কেউ কেউ বলছে তুমি চলে আসো, আমরা তোমাকে ছুটি নিয়ে ব্যবস্থা করবো, তুমি তোমার পিএইচডি শেষ করতে পারবা। আর আমার মোটামুটি প্রথমেই মাইন্ডে ছিল যে আমি পিএইচডিটা শেষ করে ফেলি, লাইক পিএইচডি শেষ করলে দেশে যাই, দেশে গেলে লাইক ভালো, না হলে একটা লাইক যেখানে যে কিছু হবে। বাট আমি যে পিএইচডি মানে আপনার পিএইচডি শেষ করাটা একটা বড় টার্গেট ছিল। হ্যাঁ। আর তখন আমার পিএইচডির ফার্স্ট ইয়ার শেষ ছিল। আমি যখন আসছিলাম তখন আমি ফার্স্ট ইয়ারে কোয়ালিফিকেশন এক্সামও পাস করে ফেলছি। তার মধ্যে ওকে 1 বছর শেষ করে ফেলছি, ওয়ান অফ দ্য মেইন এক্সাম কোয়ালিফিকেশন এক্সামও শেষ করে ফেলছি, এখানেই করে ফেলি। তো তখন আমি কথা বললাম, তো যারাই ছিল তো সবাই বললো যে আসলে ছুটি হয়ে যাবে, ছুটি নিয়ে দিব, কথা বলবো বিসি স্যারের সাথে। তো আসছি, আসার পর জয়েন করার পর যখন আবার একটা কথা তুললাম যে ছুটি পাওয়া যাবে কিনা না, তখন অনেকে হেল্প করছে অ্যাপ্লিকেশন করতেও, বাট যখন বিসিসিআইয়ের কাছে গেল বা তখন ওরা বললো যে আমাদের ইউনিভার্সিটির রুল 2 বছরের আগে তুমি যেতে পারবে না, যেতে হলে তোমাকে চাকরি ছেড়ে যেতে হবে। সো মোটামুটি আমি আমার ফ্যামিলির সাথে কথা বললাম এবং সবাই বললো যে লাইক তুমি আসতে চাইলে আসতে পারো, বাট থাকতে চাইলে থাকতে পারো, বাট তুমি পিএইচডিটা শেষ করে ফেলো এবং একসাথে শেষ করে ফেলে ভালো হয় আর কি। সো আমি বললাম ওকে, লাইক এটা অনেক হার্ড ডিসিশন ছিল, কেন চলে আসছি। মানে বাংলাদেশের টিপিক্যাল যে সিস্টেম, মানে এই সিস্টেমের একটা কি বলা যায়, মানে ওই সিস্টেমের মধ্যে আপনি পড়ে গেলেন। পিএইচডি ছিল আর আমি চাবো না, হ্যাঁ আমিও চাই না কেউ যে রুল ব্রেক হোক, যেটা রুল আছে, বাট আমি এটা আসলে আগেই জানতাম না যে রুলটাই হচ্ছে 2 বছর আগে যেতে পারবো না। আমি শুনছি যে ওকে, আসলে এটা শোনা কথা যে আমি কাউকে দুষ্টারও করতে না, সবাই বলছে যে আস্তে আস্তে ম্যানেজ হবে। রুলস তো থাকেই, আমরা কিন্তু এটাও জানি আর কি, মানে
বিশ্ববিদ্যালয় যেহেতু নিজেই তার নিয়ম মানে কি বলা যায় আইনগুলো নিজেই তৈরি করে, সুতরাং এক্সেপশনাল যে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু সেটা অনেক সময় ওয়েভ করতে পারে। মানে আপনার ক্ষেত্রে এরকম কোনো কথা তখন উঠছিল কিনা যে, না না কারণ তখন আসলে আপনার তখন আমি যদি একটু একটু বলি, আপনার হ্যাঁ হ্যাঁ রেজাল্ট ফাইন, আপনার তখন অলরেডি একটা ভালো মাস্টার্স ছিল ইউএসএ থেকে, আপনি পিএইচডির ফান্ডও পেয়ে যাবেন মোটামুটি একটা পরিস্থিতি, বা সবকিছু আপনার ক্লিয়ার। এরকম পরিস্থিতিতে মানে কেন স্পেশাল কনসিডারেশন কি করা যায় না? মানে আপনার কি মনে হয়? না এটা আসলে আমি আমি আসলে কি কি বলবো, বাট এটা হচ্ছে যে আসলে আসলে বলা মুশকিল ভাই। সত্যি কথা বলতে কি, আমি এখন যে 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 জায়গায় আছি বা যেটা করতেছি, আমার মনে হয় না যে আম, আমি হয়তো পিএইচডি শেষ করে ফিরে যাইতাম। লাইক টু বি অনেস্ট, লাইক ফ্রাঙ্কলি স্পিকিং, যে মনে করো আমি ইয়েস, পিএইচডি না শেষ করছি, সেটা যে আমরা আমার মেনে নিচ্ছি, আপনি হয়তো হ্যাঁ ইউএসএ থেকে না না ফিরতেন না, হ্যাঁ, কিন্তু কিন্তু এটা সুযোগ একটা যদি সমস্যা থাকতো হয়েছে তাহলে কি কি, আপনি একবার চিন্তা করছেন? হ্যাঁ সুযোগ থাকলে হয়তো চিন্তা করতাম, বাট আমিও দেখছি, শুধু আমার ক্ষেত্রে না, আমিও দেখছি অনেকেই এরকম আসে যারা আমাদের স্বাস্থ্য থেকে টিচিং পার্মানেন্ট জব করেই চলে আসে, আসার পর যখন এখানে পিএইচডি করে এখানে ভালো অপরচুনিটি পায়, বেশিরভাগ থেকে যায়। যায় না যে এরকম না, অনেকেই যায়। বাট আমি যখন আমার ক্ষেত্রে চিন্তা করি, আমি মনে হয় না যাইতাম। লাইক এটা আমি বলতেছি না যে আমি ভালো এক্স্যাক্টলি। মানুষ বা খারাপ মানুষ, আমি মনে হয় না যেতাম, কারণ হচ্ছে না, যে আমি ডেফিনেটলি চিন্তা আপনি করি, বেটার অপরচুনিটি পেলে তো আপনি হ্যাঁ ওখানে বেটার অপরচুনিটি আছে। পিছিয়ে লাইক আসতে চাইবেন। হ্যাঁ হ্যাঁ এখানে একটা বেটার লাইফ, ইউকে লাইক আমি যদি বলতেছি না বাংলাদেশে ভালো লাইফ না, বাট অবশ্যই যারা কম্পারিজন, তাই না? এখানকার ডেফিনেটলি। বেতন, বাংলাদেশের বেতন, বা তুমি যদি ফিউচার চিন্তা করো, লাইক ওকে আমার বাচ্চারা বড় হবে, লাইক অনেক কিছু চিন্তা করে মনে হয় না আমিও যাইতাম। তো আমি এটা আসলে খারাপভাবে দেখি, বা খারাপভাবে বলতেছি কি, আমি ওটা আসলে এভাবে দেখি না যে এটা করতে পারতো কিনা। আমি দেখি যে ঠিকই আছে। আহ, কেন ওরা আমাকে এক্সট্রা বেতন দিয়ে আরো 5 বছর রাখবে, বা 5 বছর একটা সিট ব্লক করে রাখবে। ক্যান্সেল, লাইক ওরা সাজেস্ট করছে যে তুমি রিজাইন করে চলে যাও, আমি রিজাইন করে চলে আসছি। এটা আমার জন্য ওয়ার্কআউট করছে, ওদের জন্য ওয়ার্কআউট করছে, সো লাইক ফার্স্টের জন্য ওয়ার্কআউট করছে, এটা আসলে ওকে, তাহলে আমরা আপাতত বলা মুশকিল। হ্যাঁ মানে হ্যাঁ এই টপিকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আজিম ভাই, আমি হ্যাঁ একটু ব্যাকট্র্যাক করতে চাই আর কি। হ্যাঁ হায়ার স্টাডির প্ল্যানটা আপনি বললেন যে আপনার মাস্টার্স ফার্স্ট সেমিস্টারে যখন ছিলেন তখন আপনার মাথায় আসলো আর কি। আপনি কেন তখন জিআরই কে বেছে নিলেন? আপনি তো বিজনেস স্টুডেন্ট, আপনি তো জিম্যাটও দিতে পারতেন। আপনি হ্যাঁ। কেন জিআরই করলেন এটা একটু খুলে বলবেন। আর এর পাশাপাশি আপনি কতদিনে জিআরই প্রিপারেশন নিয়েছিলেন এবং আপনার স্কোরটা কেমন ছিল, এইটা একটু ডিটেলস যদি বলেন। ওকে, সো জিআরই কেন আনলাম, ওই যে বললাম যে আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল যে জিআরই দিয়ে আসছে। সো যেটা হচ্ছে যে আমি যখন লাইক একটু ওর কাছ থেকে শুনলাম যে কিভাবে ইউএসএ তে ফান্ডিং ম্যানেজ করা যায় বা কিভাবে, তখন একটু গুগল করলাম। লাইক করার পর যা খুঁজে পাইলাম যে কিছু কিছু স্কুল জিমেট নেয়, কিছু 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 স্কুল জিআরই নেয়। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে জিমেটে আমি কিছুই জানি না। লাইক হেল্প করার মতো কেউ ছিল না যে জিমেটে। তখন কিন্তু আমাদের লাইক আমাদের বিজনেস ডিপার্টমেন্ট থেকে খুব বেশি আসলে হায়ার স্টাডির জন্য পড়ে নাই। সো অফকোর্স জিমেটের খুব বেশি কেউ দিছে বা কি হবে না হবে এটা জানে না। আর লাইক অনলাইন ম্যাটেরিয়াল তো পাওয়া যায়, বাট এটা সম্পর্কে আসলে আহ, বোঝা যায় না কি হবে। বাট জিআরই ছিল আমার কিছু ক্লোজ ফ্রেন্ডরাই তখন মাস্টার্স লাইক জিআরই দিয়ে ইউএসএ চলে আসছে বা প্রিপারেশন নিচ্ছে, এরকম ছিল। ইভেন কিছু ক্লোজ ফ্রেন্ড ছিল যারা একসাথেই প্রিপারেশন নিছে। তো ওদের সাথে যখন কথা হইতো ওরা বলতো ওকে লাইক উই আর অলসো প্রিপারিং ফর জিআরই। সো তখন মনে হইলো ওকে জিআরই টা একটু আসলে মোর নোন এরিয়া, লাইক কেউ আছে যে আমাকে বলতে পারবে কিভাবে প্রিপারেশন নিতে হয়, এক্সামে কি আসে বা কি ম্যাটেরিয়াল কি। সো এই জন্য আমি জিআরই দিছি। আর এটাও দেখছি যে বিভিন্ন স্কুল জিমেট জিআরই দুইটাই অ্যাকসেপ্ট করে, বিজনেস স্কুল। সো ভাবলাম ওকে দিয়েই দেই, লাইক দেখি কি হয়। এরকম টাইপের আর কি। ওকে। সো ওকে, এই মানে জন্য আপনি, জিআরই দেওয়া। আপনার জন্য এটা কনভিনিয়েন্ট ছিল জিআরই দেওয়াটাই, হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন? হ্যাঁ, এটা কনভিনিয়েন্ট বলতে কি, যে লাইক অনেক মানুষজন ছিল যারা জিআরই দিছে, জিআরই দিয়ে ভালো রেজাল্ট করছে। সো জিআরই। মনে হয়েছে যে ওকে ওদের কাছ থেকে একটু হেল্প পাইতে পারি। আর জিআরই হুম। প্রিপারেশনটা আমার মনে হয় যে আমি তখন মনে হয় লাইক অ্যারাউন্ড লাইক যখন আমার টাইমলাইনটা শুরু হচ্ছে, ওই যে আমার ফ্রেন্ডটা যখন ফান্ডিং পেয়ে গেছে, একটা ক্লোজ ফ্রেন্ড, তো অ্যারাউন্ড লাইক ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে আর কি। সো ফেব্রুয়ারি মার্চের ওকে। দিকে আমি যখন মোটামুটি ঘাটাঘাটি শুরু করলাম, তখন আরেকটা ফ্রেন্ড বলছে যে তুই আগে রেজিস্ট্রেশন করে ফেল, নেক্সট ইয়ার ধরতে হইলে জিআরই ডেট পাওয়া যায় না। সো আমি মোটামুটি সেপ্টেম্বরের 8 তারিখ, তখন মনে হয় কিছু পড়াশোনা আর কি শুরুই করি নাই, সেপ্টেম্বরের 8 বা 10 তারিখ এরকম একটা ডেটে, সেপ্টেম্বরে একটি এক্সাম ডেটও নিয়ে ফেলছি। সো ও বলছে যে এক্সাম ডেট থাকলে তুই পড়বি,
আর আমি নিজেরও জানতাম যে যদি আমার একটা টার্গেট ডেট থাকে তখন আমি পড়াশোনা করবো। সো মোটামুটি লাইক অ্যারাউন্ড লাইক মার্চ এপ্রিল মে থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত এই 3-4 মাসই মোটামুটি আমি জিআর জন্য প্রিপারেশন দিচ্ছি আর কি। সো ইয়া, তখন জিআরই দিতেছিলাম তখন আবার কেমন এফোর্ট দিয়েছেন, মানে ঠিক পার ডে আপনার কি কোনো প্ল্যান ছিল যে আমি পার ডে এরকম 5-7 ঘন্টা না 10 পার ঘন্টা ডে পড়বো এরকম বা ছিল এরকম না। কোনো? সো পার ডে টাইপের ছিল না। সো আমি মোটামুটি একটা জিনিস করতাম যে এটা বলা যায় আমি আগে ছিলাম, এখন অবশ্য না। খুব কিছু করতে গেলে কনসিস্টেন্ট ছিলাম, যে একটা যে মনে করো যে লাইক এভরি ডে ওর এভরি উইক মোটামুটি লাইক আমি জিনিসগুলো আর কি যখন পড়তাম লাইক সেম টাইম ওর সেম লাইক সেশনটা মেনটেন করার চেষ্টা করতাম, যে সকালে একটু পড়াশোনা করা, লাইক সন্ধ্যার সময় একটু পড়াশোনা করা। এটাই মোটামুটি আমি ছোটবেলা থেকে এরকম শিখে বড় হয়েছে, আম্মু পড়াইতো, আর লাইক এই মেন্টালিটিটা এখনো আছে কিছুটা আর কি। সো ওইরকম মানে সবসময় পড়াশোনার ক্ষেত্রে আপনি একটা কনসিস্টেন্সি রাখতেন? মুশকিল হয়ে যাবে যে কত ঘন্টা পড়াশোনা করছি এটা আসলে, বাট আমি পড়ছি লাইক মোটামুটি ভালোই স্টাডি করছি, বাট যেটা লাইক আওয়ারলি টাফ হয়ে যাবে আর কি বলা, যে কত আর এটা অনেক বছর হয়ে গেছে, ভুলে গেছি মোটামুটি। তাহলে ভাই আমরা মোটামুটি দেখলাম যে আপনি 3-4 মাসের একটা প্রিপারেশন নিয়েছেন এবং হ্যাঁ, আপনি মোটামুটি আপনার জন্য যতটুকু প্রয়োজন আপনি ততটুকু পড়াশোনা করেছেন। মানে আপনার স্কোরটা ঠিক কেমন ছিল এটা যদি একটু তো বলতেন, মানে আমাদের অনেক নতুনরা দেখবে তো, আমার তাদের জন্য একটা আমার স্কোর ইন্সপিরেশন ছিল হতে পারে। 320। আমি জানি না গিয়ারি কি চেঞ্জ হয়েছে নাকি আগের স্কেলেই গুড। আছে। সো 320, হ্যাঁ। সো আমার একটু লাইক 320। আমি একটা জিনিস কি ছিল যে আমি মোটামুটি ছোটবেলা থেকেই, আমি যদিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম না, আমার লাইক ব্যাকগ্রাউন্ড ছিল আর্টস, বাট আমি মোটামুটি ম্যাথে ভালো ছিলাম। লাইক ম্যাথ আমার মাথায় সহজে ঢুকতো, ম্যাথের কনসেপ্ট গুলা। সো আমি মোটামুটি খুব ভালোই সহজেই কোয়ান্টের টপিক গুলা আয়ত্ত করতে পারছিলাম, এবং কোয়ান্টে আমার খুব ভালো মানে হয়েছিল এটাও আর একটা কি। ইন্টারেস্টিং স্টোরি যে আপনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, আপনি আর্টসের স্টুডেন্ট ছিলেন, বাট আপনার জিআরই স্কোর হচ্ছে 320। রিমার্কেবল, আমি বলবো না যে না, হ্যাঁ, এটা এটা আসলে জাস্ট রিমার্কেবল একটা অ্যানালাইটিক্যাল, লাইক এটা আসলে সায়েন্স আর্টস না। যদি আমি বলি কি জিআরই এবং জিমের যেটাই দেন, এটাতে মোটামুটি একটু অ্যানালাইটিক্যাল মাইন্ডসেট থাকে, যে তুমি যদি ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারো শিওর। তাহলে কিন্তু ভালো হয়। তো এটাতে দেখা যায় যে আমাদের দেশে যারা লাইক খুব ভালো স্টুডেন্টরা কিন্তু খুব লাইক মানেই যে খুব ভালো জিআরই করবে এরকম না, বাট অনেক সময় আছে যে লাইক মিডিল মাঝারি সারি স্টুডেন্টরা ভালো করে যদি তাদের অ্যানালাইটিক্যাল থিঙ্কিং ভালো করে। ক্যাপাসিটি থাকে। যে লাইক আমি না বিভিন্ন মানুষজন বিভিন্ন ভাবে চিন্তা করে, যদি আপনি অ্যানালাইটিক্যাল থিঙ্কিং মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু জিআরইজিম এটা খুব ভালো করা যায়, কারণ এই কোয়েশ্চেন গুলা মোটামুটি একটু কমপ্লেক্স, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে। সো তোমার যদি আর কি অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থাকে আর ক্রিটিক্যাল থিঙ্কিং মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু এটাতে ভালো করা যায়। সো আমার মনে হয় এটা আমার ছিল কিছুটা। সো হ্যাঁ, রিয়েলি সেটা না হলে এরকমটা ঘটতো না ভাই। মানে এইসব ক্ষেত্রে তো অ্যাক্সিডেন্ট কম ঘটে। আই মিন না হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় না, পাবলিক পরীক্ষায় বিভিন্ন এক্সামে তো অনেক আউটস্ট্যান্ডিং রেজাল্ট হয়, কিন্তু অনেক ক্ষেত্রে হ্যাঁ। অ্যাক্সিডেন্টও হয় রেজাল্ট না ক্ষেত্রে। অ্যাক্সিডেন্ট আসলে কিন্তু এই ধরনের যেটা অ্যাপ্টিটিউড হচ্ছে যে টেস্টের ক্ষেত্রে তো আসলে এটা কম হয়। আসলে যেটা হচ্ছে যে কি আমি বলি, আমাদের টেস্টিং সিস্টেম গুলো একটা বিভিন্ন রকমের। কোন আমরা লাইক অনেক সময় স্টুডেন্টের ক্যাপাসিটি টেস্ট না করে আইদার মুখস্থ বিদ্যা টেস্ট করি বা অন্য এরকম দেখা যায় যে যারা একদিকে ভালো, লাইক তুমি আমাদের শাস্ত্রের কোর্স গুলা বা স্যারদের কোর্স গুলা চিন্তা করো, কোন প্রফেসর আছে যারা সবসময় মুখস্থ বিদ্যার টাইপ প্রশ্ন করে, এবং অনেকে আছে যারা সবগুলা প্রশ্ন এক্স্যাক্টলি। করে ক্রিটিক্যাল থিঙ্কিং। সো এখানে দেখা যায় যে মুখস্থ বিদ্যায় ভালো সে মুখস্থ বিদ্যা কোর্সে ভালো করছে, আর যে ক্রিটিক্যাল থিঙ্কিং ভালো সে ক্রিটিক্যাল থিঙ্কিং কোর্সে ভালো করছে। বাট প্রশ্নগুলো হওয়া উচিত ছিল যে এমন একটি মিক্স আপ, যে সব ক্রিটিক্যাল থিঙ্কিং না, সব মুখস্থ লাইক, তাহলে কি হয় যে বিভিন্ন ক্যাপাসিটির স্টুডেন্টরা শাইন করতে পারে, যে যার লাইক যে একদিকে ভালো সেও মোটামুটি ভালো করবে, যে একদিকে ভালো না সেও ভালো করবে আর কি, এটা আর কি। তো হ্যাঁ ভাই তাহলে একটু সম্পূরক প্রশ্নটা করে ফেলি আর কি। আপনি হ্যাঁ তো বাংলাদেশের এডুকেশন সিস্টেম দেখছেন, আপনি নিজে এখন আমেরিকাতে পড়াচ্ছেন। ঠিক আমাদের এই দুইটা দেশের এডুকেশন সিস্টেমের মধ্যে মৌলিক পার্থক্যটা, মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রেই বলে আর কি, মৌলিক পার্থক্যটা আসলে কোথায়? দুইটা জায়গায় আমি বলি পার্থক্য খুব বেশি কি হয় আর কি বোঝা যায়। একটা হচ্ছে এখানে লাইক এটা হচ্ছে অবশ্য কালচারাল ফ্যাক্টরও এখানে কিন্তু, লাইক যেটা হচ্ছে যে মোটামুটি স্টুডেন্টরে ইন্ডিভিজুয়াল হিসেবে চিন্তা করে।
যেটা আমাদের দেশে খুব কম করা হয়। যে মনে করো আমি যখন আমার কোর্স সাজাই আমি চিন্তা করি যে ওকে আমার ক্লাসে ভালো স্টুডেন্ট আছে, খারাপ স্টুডেন্ট আছে, যারা আসছে জাস্ট কোনো ক্রমে পাস করবে এরকম স্টুডেন্ট আছে, ঠিক আছে, যাদের গোলই হচ্ছে কোন ক্রমে 60 পাওয়া, এবং আমি যদি ওদের পিছনে লেগেও থাকি ওরা 60-এর উপর চিন্তা করবে না, ওদের কাজ নেই, ওরা জাস্ট একটা পাস করলেই হচ্ছে। আবার কেউ আছে যারা এ মেনটেন করতেই হবে, তাদের গোলই হচ্ছে এ মেনটেন করা। সো যে এখন আমি যদি আমার কোর্সটা সাজাই যে শুধুমাত্র এ মেনটেন করা স্টুডেন্টের জন্য, তাহলে কিন্তু আমার আসলে অবজেক্টিভটা ঠিক হলো না, তাই না? কারণ হচ্ছে যে আমাকে দেখতে হবে যে সবার সবার দিক চিন্তা করতে হবে, যে আসছে জাস্ট বেসিক কনসেপ্ট। সো আমরা যখন কোর্স সাজাই, যে স্পেশালি আমি যখন কোর্স সাজাই আমি চিন্তা করি যে ওকে অ্যাটলিস্ট সবাই যাতে বেসিকটা জানে, বেসিকটা শিখে ফেলতে পারে, যেটা আমি মেইন আইডিয়া আমার মেইন কোর্স থেকে যেটা পাওয়া, কারণ হচ্ছে পরের কোর্সে যাতে কাজে লাগে বা ভবিষ্যতে জীবনেও কাজে লাগে, এটা যাতে সবাই শিখে। আর তারপর হচ্ছে মোর অ্যাডভান্স স্টাফ অ্যাড করি যাতে যারা টপ আছে এদেরকে আমি টেস্ট করতে পারি এবং এরা যাতে এটা শিখতে পারে। সো মোটামুটি ইন্ডিভিজুয়ালি লাইক ডিফারেন্ট সেগমেন্ট অফ দ্য পপুলেশন চিন্তা করে আমার এখানকার মোটামুটি ক্লাসটা যায়। অফকোর্স ইউ ক্যান অলসো সি লাইক হাউ প্রফেসর আর মোর রেসপেক্টফুল টু স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালিটি। বাট আমাদের দেশে যেটা হয় একই ব্ল্যাঙ্কেট টপিক এন্ড লাইক এটা আসলে সব প্রফেসর করে না, বাট মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাঙ্কেট টপিক, ব্ল্যাঙ্কেট কোর্স এন্ড সবার জন্যই সেম। সো এটা একটু ডিফারেন্স হয় আমার মনে হয়। বাট আমার কাছে এটা মনে হয় যে এখানকার স্টুডেন্টরা অনেক লেজি, লাইক লেজি না বলতে কি এরা আসলে কম হার্ড ওয়ার্কিং দেন বাংলাদেশ স্টুডেন্ট। আমার মনে হচ্ছে বাংলাদেশে একটা ভালো গ্রেড পাইতে হলে অনেক কষ্ট করা লাগতো, এখানে এত কষ্ট না করলেও হয়। এখানে আসলে সেটা হচ্ছে কালচার, এখানে মোটামুটি সবাই এই চিন্তাটা মেনটেন করে আসে যে আমি টাকা দিয়ে পড়তেছি, প্রফেসরের কাজ হচ্ছে আমাকে সার্ভ করা। এবং এটা মোটামুটি ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই চিন্তা করে যে আমরা কিন্তু এখানে আসলে সর্বেসর্বা না, লাইক আমাদের লাইক অবশ্যই আমরা এখানে আমাদের গ্রেডিং আমাদের সবকিছু আমাদের হাতে, আমি কোর্সে যা ইচ্ছা তাই করতে পারি। বাট আমরা এখানে প্রফেসর এটা করে না, কারণ প্রফেসররাও এটাই সবসময় মাথায় রাখে যে আমি একটা সার্ভিসিং ইন্ডাস্ট্রিতে, আমার কাজ হচ্ছে স্টুডেন্টদের সার্ভ করা। বাট বাংলাদেশে আমার মনে হয় এটা একটু এই মেন্টালিটিটা কম। সো সেখানে প্রফেসর মনে করে আমি হচ্ছে কি, সেক্ষেত্রে তো ডিফারেন্সিয়েশনটা মনে হয় আজিম ভাই অন্য জায়গায়। যেরকম আমাদের দেশে তো প্রাইভেট ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিতে টিউশন ফি যেটা দিতে হচ্ছে প্রাইভেটে বেশ ভালোই, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে আমরা যেটা পড়ছি আমরা তো খুব বেশি টিউশন ফি আসলে দিতাম না, আমাদের খুব বেশি খরচ করতে হতো না। আপনি জানেন কিনা আমি জানি না, আমি তো এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আছি, মানে আমার অভিজ্ঞতাও বলে আপনার ওইটার সাথে অনেকটা মিলে যায় আর কি। যে প্রাইভেট ইউনিভার্সিটিতে যেহেতু অনেক বেশি টিউশন ফি দিয়ে স্টুডেন্টরা পড়ে, সুতরাং টিচারদের বেশ একটা হার্ড ওয়ার্ক করতে হয়। কিন্তু আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি, পাবলিক ইউনিভার্সিটিতে টিচাররা ঠিক আসলে ওই মাত্রায় এফোর্টটা দেন কিনা আমাদেরকে তৈরি করার জন্য, সেটা নিয়ে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা বড় প্রশ্ন আছে। তো এইটা দুই দেশের মধ্যে মানে একটা বড় একটা পার্থক্য, এটা একটা বড় পার্থক্য। এখানে আসলে পাবলিক প্রাইভেট এত ডিস্টিংশন নাই, সব ক্ষেত্রেই মোটামুটি প্রফেসররা যারাই আছে মোটামুটি এরকম একটা মেন্টালিটি নিয়ে আসে যে আমার কাজ হচ্ছে স্টুডেন্টদের সার্ভ করা। লাইক আমার কাজ হচ্ছে আর কি আমার বেস্ট স্টুডেন্টের কাছ থেকে, লাইক আমি এটা বলবো না যে সবাই এই মেন্টালিটি, বাট আমি যত প্রফেসরের আন্ডারে ক্লাস করছি বা আমি নিজেও এখন যে পড়াই, আমার কাছে মনে হয় যে আমার কাজ হচ্ছে আমার স্টুডেন্টের কাছে বেস্টটা বের করা। এন্ড আরেকটা জিনিস হচ্ছে খুবই ইন্টারেস্টিংলি, এখানে মোটামুটি যেটা গুগল করে পাওয়া যায় এটা শিখানোতে খুবই আপত্তি। বাট আমাদের দেশে যেটা হয় যে যেটা গুগল করে পাওয়া যায় ওটাই শিখানো হয়। মনে করো আমি জানি না তোমরা মনে আছে কিনা না, ফাইন্যান্সিয়াল ইকুয়েশন গুলা কত কষ্ট করে মুখস্থ করা লাগতো, তাই না? যে ইকুয়েশন আমাদের দেশে, হ্যাঁ, বা ইকুয়েশন এখানে শিট কোড দিয়ে দেয়, এখানে মোটামুটি ইকুয়েশন একটা শিট দিয়ে দেয় যে কোর্সে যা যা ইকুয়েশন আসবে ইভেন এক্সাম টিচাররাই দিয়ে দেয় যে এটা তুমি নিয়ে আসতে পারবা, অথবা প্রশ্নের সাথে কোয়েশনও লিখে দেয়। সো যেটা আসলে গুগল করে পাওয়া যায় এটা আসলে শিখাইতে অনাগ্রহী, লাইক আমি অনাগ্রহী, কারণ আমি যদি গুগল করে একটা জিনিস পাই সেটা আমি শিখে খিলাম। বাট এটা আমার শেখানো উচিত যে হাউ টু গুগল, লাইক একটা জিনিস গুগল কিভাবে করতে হয় বা কিভাবে খুঁজে পেতে হয়। সো এখানকার শিক্ষা ব্যবস্থাটা একটু
এই ধরনের, যেটা হচ্ছে যে কিভাবে শিখতে হবে বা কিভাবে স্টুডেন্টদের এটা শেখানো হয় যে কিভাবে তুমি একটা প্রশ্ন সলভ করতে পারবা, বা কিভাবে একটা সলিউশন খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারবা, নট জাস্ট হাউ টু সলভ ইট অর হোয়াট ইজ দ্য সলিউশন। ডাজ ইট মেক সেন্স? ওকে, আর দ্যাটস গ্রেট। আরেকটা আমরা জিনিস আছে অনেক কিছু জানি। যে আজিম ভাই, আরেকটা জিনিস হচ্ছে একটা মিনিট আমি বলে দিই। আরেকটা জিনিস হচ্ছে এখানকার এডুকেশনটা অনেক ডাইনামিক, যে আমরা আমাদের ডিপার্টমেন্টে আমরা প্রতি বছর ওর প্রতি বছর নতুন কোর্স অফার করি এবং পুরাতন কোর্স গুলা ফেলে দেই। যে মনে করো আমার এখানে সাপ্লাই চেইন নিয়ে কোর্স ছিল, ওইটা এখন চেঞ্জ করে ফেলছে, এবছর নিয়ে আসছে এআই উইথ বিজনেস। সো যে একটা জিনিস ট্রেন্ড চলে গেছে বা একটা জিনিস অল্ড হয়ে গেছে, এটা ফেলে নতুন একটা কোর্স, নতুন একটা জিনিস যেটা বর্তমানে স্টুডেন্টের জন্য দরকার, ওইটা নিয়ে আসা, এটা মনে হয় আমাদের দেশে খুব কম। কারণ আমরা ওই 1990s এর সিলেবাস এখনো পড়ে যাচ্ছি, বাট দুনিয়া এখন ওই 1990s আর নাই, তাই না? প্রতি বছরই চেঞ্জ হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসতে আছে। সো আমরা কি স্টুডেন্টের ওই নতুন টেকনোলজিটা শেখাচ্ছি কিনা না? আজিম ভাই, আমার জাস্ট একটা কোয়েশ্চেন এই জায়গাটাই আর কি। দ্যাটস হ্যাঁ, গ্রেট। যেহেতু ধরো যে আমাদের স্টুডেন্টস যারা ফ্রেশার্স, হ্যাঁ, ওরা ধরো প্রিপারেশন নিবে বা ওদের এখন কিন্তু এই 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 জিনিসটা অনেক বাড়ছে যে ধরো বিদেশে যাবে, বিদেশে থাকতে চায়, এন্ড স্পেশালি ইউএসএ তেও একটা ট্রেন্ড কিন্তু মনে হয় আবার শুরু হচ্ছে। সো তুমি একটু তোমার জার্নিটা একটু বলো যে হাউ ডিড ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ ফর জিআরই 2 এন্ড সব। হ্যাঁ, তুমি হয়তো একটু এক্সেপশনাল, তুমি খেলাধুলা করেও পড়াশোনা না আমি মেনটেন করছো। সো 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 মানে যারা একদম ফ্রেশার, যারা এখন প্ল্যান করতেছে যে ধরো না, আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রড অর ইউএসএ টু বি মোর স্পেসিফিক, ধরো পিএইচডি করতে চায় অথবা মাস্টার্স, তোমার সাজেশনটা কি ফর দ্যাম টু ওকে, হাউ টু সো এটা প্রিপেয়ার? আমি স্পেসিফিকলি বিজনেস স্টুডেন্টের ক্ষেত্রে বলতেছি যে বিজনেস লাইক আমাদের লাইক লাস্ট কয়েক বছরে আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেকে বিজনেস বিজনেস গ্রাজুয়েট করে বের হয়, বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট প্রোগ্রামে গেছে, বিজনেসে না। যেমন ধরো লাইক মেডিকবিররা, ওরা তো জার্নালিজমে গেছে, বা বিভিন্ন আছে, সবার কথা আমি জানিও না, লাইক যারা যারা আমার সাথে যোগাযোগ করে তাদেরটা আমি জানি আর কি মোটামুটি। বাট বিজনেসের জন্য আসলে ফান্ডিংটা একটু শর্টেজ আছে, স্পেশালি মাস্টার্স এ, এমএস এ বিজনেসে ফান্ডিং খুবই কম। এন্ড এখন বর্তমানে যে নতুন সরকার আসছে, এটার জন্য আরো কমে যেতে পারে, এটা আরো রিস্ক হয়ে যাচ্ছে স্পেশালি ইউনিভার্সিটি গুলোর উপর, তোমরা তো নিউজ পড়োই। বাট পিএইচডি তে মোটামুটি যতটা বিজনেস স্কুল আছে সবগুলা কিন্তু পিএইচডি তে ফুল ফান্ডিং অফার করে, মোটামুটি 90% বিজনেস স্কুল ফুল ফান্ডিং অফার করে। সো মোটামুটি প্রিপেয়ার করে পিএইচডির জন্য প্রিপেয়ার করলে ভালো হয়। বাট অনেক সময় এটাও করা যায় যে যদি তোমার মেইন গোলই থাকে যে আমি ইউএসএ তে যাব, একটা ভালো পিএইচডি করব, তারপর একটা ভালো ইউনিভার্সিটির প্রফেসর হব, সেক্ষেত্রে এটা করা যায় যে ওকে আমি মাস্টার্সে চলে আসলাম লাইক হাফ ফান্ডিং বা 40% 30% ফান্ডিং, আর এক বছর মাস্টার শেষ করে একটু পকেট থেকে টাকা খরচ করে আর পরের বছর পিএইচডি তে চলে গেলাম। সাধারণত এখানে ইউএস মাস্টার্স থাকলে ভালো স্কুলে পিএইচডি অফার পাওয়া যায়, যেটা শুধু বাংলাদেশের আন্ডারগ্রেড দিয়ে হয়তো ভালো স্কুলে পিএইচডি অফারটা টাফ হয়ে যায়। বাট ইউএসএ তো অনেক স্কুল আছে, সো অফকোর্স এটাও একটা লক্ষণীয় বিষয় যে আমি কোন ক্যাটাগরি স্কুলে যাইতাছি। যখন পিএইচডির জন্য চুজ করে, লাইক আমি পিএইচডি অ্যাপ্লিকেশনে চুজ করি, তখন সাধারণত চিন্তা করতে হবে যে আমি যত উপরের দিকে যাওয়া যায় ছোটই, বাট যত উপরের দিকে স্কুলে যাওয়ার চেষ্টা করা লাগবে তত কঠিন আর কি, তত হাই জিআরই স্কুল লাগবে, হাই সিজিপিএ লাগবে, হাই প্রোফাইল লাগবে। আর যারা শুরু করতেছে তাদেরকে আমি কয়েকটা জিনিস বলবো যে প্রথমে চিন্তা করে নেও যে আসলে তোমার লাইফের গোল কি, লাইক তুমি কি আসলেই পিএইচডি করে প্রফেসর লাইক টিচিং ক্যারিয়ার আসতে চাও? টিচিং ক্যারিয়ার ইজ ভেরি গুড বা ভেরি নাইস, লাইক বাট তুমি কি আসলে আরো 6-7 বছর কি এটাতে কমিটেড থাকতে পারবা? কারণ মোটামুটি লাইক এখন যদি তুমি মাস্টার্সে থাকো তো আরো 5 বছর বা 6 বছর মিনিমাম। সো তুমি এখন চিন্তা করতে হবে ওকে আমার ফ্যামিলি সিচুয়েশন কি, ক্যান আই ম্যানেজ দিস। সো এটা চিন্তা প্রথমে এটা হচ্ছে একটা ডিসিশন নেওয়ার কথা যে আমি কি ম্যানেজ করতে পারবো কিনা না। আর অনেক সময় মনে হয় ওকে ইউএসএ তে আসলেই সবকিছু স্মুথ এন্ড কোজি, এটা এরকম না, আসলে এটা এখানে অনেক স্ট্রাগল আছে। সো এটা যদি তোমার করতে রাজি হও, লাইক ওকে আমি আরো 5 বছর 7 বছর আমি আমার স্টাডিতে দিব, বা আমি হয়তো ফ্যামিলি লাইফ একটু দূরে রাখবো, তাহলে যেটা করতে হবে প্রথমে হচ্ছে যে আমাকে আইদার জিআরই বা জিমেটের জন্য প্রিপারেশন নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে বেশিরভাগ স্কুলে কিন্তু সিজিপিএ টা খুব ভালোভাবে দিচ্ছে। সো সিজিপিএ যে সাইডা
শুধু জিআরই দিলে হবে না, সিজিপিও মেনটেন করা লাগবে। মোটামুটি ইউএস অ্যাডমিশন গুলাতেও আমিও কাজ করছি কমিটিতে, সো মোটামুটি about 50-50, like 30% CGPA, 30% GRE, like TOEFL or whatever, and 30% হচ্ছে SOP, and আমরা আমাদের আর বাকি কারা কারা অ্যাপ্লাই করছে, ডাইভার্সিটি আছে কিনা না, বিভিন্ন ধরনের লাইক ম্যাচিং উইথ প্রোফাইল। সো মোটামুটি এটা একটা হোলিস্টিক ভিউ, জাস্ট যে জিআরই দেখে অ্যাডমিশন দিবে বা জাস্ট তোমার সিজিপিএ দেখে অ্যাডমিশন দিবে এরকম না, বাট জিআরই সিজিপিএ মোটামুটি ফার্স্ট কাট অফ থাকে। সো প্রথমে আমরা লাইক মনে করো আমাদের 200টা অ্যাপ্লিকেশন আসছে, সবার আমি ঘুরে ঘুরে দেখতে পারবো না যে ও সপে কি লিখছে বা ও কি নিয়ে রিসার্চ করতে চায়। সো মোটামুটি প্রথমেই হয়তো আমার টিএ একটা লিস্ট করে নিবে জিআরই, টুফেল এইসবের, তখন থেকে একটা কাট অফ, ওকে আমরা প্রথম 50 জন হাই 50 জিআরই নিব বা হাই 30 জিআরই নিব, তারপর এখান থেকে বাছাই শুরু হয়। সো জিআরই সিজিপিএ একটা বড় ফ্যাক্টর প্রথমে কাট অফটা পার করার জন্য। আর জিআরইর জন্য প্রিপারেশন নিতে আমার ক্ষেত্রে এবার লাইক 3 থেকে 4 মাস ছিল, বাট যারা সেকেন্ড ইয়ারে আসো বা ফার্স্ট ইয়ারে আসো তারা এখন থেকে প্রিপারেশন নিতে পারো। অবশ্যই যত আর্লি শুরু করে যায় তত ভালো, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় না যে আমার 5 বছর জিআরইর জন্য পড়া লাগবে, লাইক এরকম কিছু না। জিআরই আসলে এত কঠিন কিছু না। তুমি যদি ওই যে বললাম তোমার যদি কিছু অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থাকে, ওইভাবে চিন্তা করার আইডিয়াটা থাকে, তখন লাইক 3 মাস 4 মাস 5 মাস ক্রাম করলে জিআরইটা খুব ভালো স্কোর করা যায়। যে আসলে জিআরই সিলেবাস খুবই ছোট, লাইক অ্যাবাউট 20 মডিউলস both area, সো মোটামুটি লাইক 1 উইক 2 উইক যদি এভরি মডিউল পড়ার চিন্তা করা যায় তাহলে এনাফ। বাট যখন আমার কথা মনে হয়েছে, আমি যখন জিআরই দিতে আসি তখন আমার থিসিস ছিল জিআরই ছিল, আর কোনো চিন্তা নাই। আমার মাস্টার্সের সেকেন্ড সেমিস্টার মনে হয় পরীক্ষা শেষ হয়ে গেছিল, সো আমি শুধু এইটাতেই ফোকাস করছি। সো এরকম হইলে ভালো হয় যে ফোকাসটা কনসেন্ট্রেটেড থাকে। সো হ্যাঁ 3-4 মাস এবং আগ থেকে যদি কেউ চিন্তা করা শুরু করে, একটু আইডিয়া নিয়ে নেয় তাহলে ভালো, বাট এক্সাম দেওয়ার আগে 3-4 মাস ভালো করে পড়তে নিলে হয় লাইক ভালো স্কোর করা যাবে। আর একটা জিনিস হচ্ছে আমি যেটা করছি এবং আমি সবাইকে বলি, প্রথমে একটা এক্সাম ডেট নিয়ে নিলে ভালো। যদি কারো এরকম হয়, অনেকে হয় না আমরা যেটা করি যে ওকে পড়তাছি হচ্ছে, বাট এক্সাম ডেট থাকলে ওকে আমার 27 তারিখ ডেডলাইন, আমাকে আজ পড়তেই হবে, তখন অন্যরকম মেন্টালিটি চলে আসে। সো এটা করলে ভালো। সো জিআরই লাগবে, আমরা একটু চাপে না পড়লে তো আসলে পড়তে চাই না কখনো। হ্যাঁ জিআরই লাগবে, টুফেল লাগবে, টুফেল আর আইএলটিএস বোথ কাউন্টস। মোটামুটি জিআরইতে আমি মনে করি ভালো বিজনেস স্কুলে আসতে হলে 315 প্লাস মোটামুটি অ্যাকসেপ্টেবল, বাট এটা হচ্ছে মোটামুটি জাস্ট টপ 80 বা টপ 70, বাট 80-র পরে যারা আছে বা 100-এর পরে যারা আছে এরা মোটামুটি 305 থেকে 10 এরকম। বাট পিএইচডিতে আমি বলি, পিএইচডিতে আসতে হলে মোটামুটি এখন জিনিসটা অনেক কম্পিটিটিভ হয়ে গেছে, আর চাইনিজরা তো মোটামুটি 750 জিমেট নিয়ে আসে, 700-র উপর জিমেট ওদের কথাই নাই। বাট আমরা আসলে অন্যভাবে পাওয়া যায়, কারণ বেশিরভাগ স্কুলগুলাই চায় বিভিন্ন ধরনের স্টুডেন্ট নিতে, সব চাইনিজ দেয় না। সো এক্ষেত্রে আমাদের একটু কম হইলেও আমরা ভালোই অ্যাডমিশনের ফেভারে চলে আসি। সো যেটা হচ্ছে যে মোটামুটি 315 টার্গেট করা ভালো বিজনেস স্কুলের জন্য, বাট 315 ভেরি গুড ফর আদার স্কুল। সো অনেক সময় আছে যে তুমি জিআরই 315 নিয়ে হয়তো তোমার বিজনেস ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং পড়বা না, তুমি পড়বা হেলথ কেয়ার অর communication or something, right? So that can be also you can do, like এটা না যে ওকে আমি সাস্টে ফাইন্যান্স পড়ছি আমাকে এখানে এসে ফাইন্যান্সই পড়তে হবে, বা সাস্টে অ্যাকাউন্টিং পড়ছি আমাকে এখানে অ্যাকাউন্টিং পড়তে হবে। আর টু বি অনেস্ট, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং one of the most difficult program to get in compared to other, because এরা স্টুডেন্ট কম নেয়, 3-4 এরকম করে নেয় মাত্র প্রতি ইয়ার। সো হ্যাঁ এটা হচ্ছে জিআরই লাগবে, টুফেল লাগবে। টুফেল অ্যারাউন্ড 800 is good, sorry 100 is good, but 100 is very high. So যদি 90-র উপর মোটামুটি 96 পেয়ে গেলে আসলে ওকে হয়ে যায় আর কি। তো জিআরই টুফেল আর কি। হ্যাঁ আর আসলে কিছু না, আর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন এন্ড সব। সো লেটার অফ রিকমেন্ডেশন আসলে এটা তো স্যাররা দিবে, সো একটু স্যারদের সাথে ভালো রিলেশন রাখলে ভালো কি যে যেটা হয় কি যে যদি তুমি ক্লাসে রেগুলার যাও, এক্সাম ভালো দেও, টার্ম টেস্ট ভালো দেও, তার স্যাররা তোমার চিনেই, সো না করে না। আমার কাছে মনে হয় লাইক ইউজুয়ালি আমাদের স্যাররা হেল্পফুলি হয়, সো হেল্প করে। মোটামুটি সব স্যাররাই হেল্প করছে, যাদের কাছে চাইছি এবং সব আমার মোটামুটি সব স্যারের সাথে মোটামুটি ওকে রিলেশন ছিল, যে স্যাররা চিনে, লাইক
স্যাররা চিনলে তোমাকে সব দিবে লাইক, আর স্যাররা চিনতে আসলে বেশি কিছু লাগে না, যদি তুমি ক্লাস করো, রেগুলার ক্লাসে যাও, এক্সাম ভালো দাও, লাইক তাইলে স্যাররা সব দিয়ে সরি লেটার অফ রিকমেন্ডেশন দিয়ে লেটার দেয়। আমাদের স্যাররা মোটামুটি, স্পেশাল আমাদের স্কুলের স্যাররা সবাই খুবই এক্ষেত্রে খুবই হেল্পফুল। রাইট। আমি তো মনে হয় কতটা 2বার অ্যাপ্লাই করলাম, প্রথমবার মাস্টার্সে, পরেরবার পিএইচডিতে, এবং সবার কাছ থেকে এত বেশি সব লাইক লেটার অফ রিকমেন্ডেশন চাইছি, প্রতিজন মনে হয় 15-20টা করে দিছে, বাট কখন না করে নাই আর কি। আর লাস্টের জিনিস হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। এটা আসলে খুব কঠিন কিছু না, এটা জাস্ট লিখবা আর কি, আমি কি জন্য ইউএসএ পড়তে যাচ্ছি। এটা পার্সন টু পার্সন বেরি করে। প্রথমে মনে হয় ওকে এটা অনেক ডিফিকাল্ট কাজ, বাট টু বি অনেস্ট এখানে আসলে খুব কম সময় এটাতে স্যাররা লাইক প্রফেসররা যারা লাইক রিভিউ করে বের করে, কারণ হচ্ছে অনেক, মনে করে 100টা অ্যাপ্লিকেশন আসলো, 100টা সব পড়া তো ডিফিকাল্ট, তাই না? সো একটু আর কি স্কিম করে, সো এটাতে খুব বেশি সময় না দিয়ে, লাইক সময় যে দিবা না এরকম না, বাট খুব বেশি সময় না দিয়ে জাস্ট আইডিয়াটা লিখে ফেলো, ওকে আমি কি জন্য পিএইচডি করবো বা কি জন্য মাস্টার্স করবো, আমার ফিউচার গোল কি, তাই না? ওই যে আমাদের একটা গ্রুপ আছে না, হায়ার স্টাডি অ্যাব্রোড, ওখানে হাজার সব আছে, মোটামুটি 10টা-12টা সব দেখে ফেললে একটা আইডিয়া হয়ে যায় কি লিখতে হবে। তো মোটামুটি একটা ড্রাফট লিখে যদি সিনিয়র কাউকে ইউএসতে আছে বা মাস্টার্স করতেছে পাঠাইলে 1-2টা রিভিউ নিয়ে নিলে মোটামুটি হয়ে যায়। সো হ্যাঁ, অবশ্য লাইক এক উইক হয়তো টাইম স্পেন্ড করতে পারো এটার জন্য, বাট এটা নিয়ে আসলে খুব ভয় পাওয়ার কিছু নাই। So main আসলে GRE, TOEFL and maintain a good CGPA. That will be like very good for her study. But আমার কাছে সবথেকে মনে হয় যে ডিসাইড করো আসলে কি করবা, লাইক এটা হচ্ছে একটা বড়। দেশে ভালো ক্যারিয়ার আছে, ইউএসএ তো ভালো ক্যারিয়ার আছে, বাট কোন এরিয়াতে যাবা তুমি আর কি, এটাই। ভাই আমি একটু যদি তোমার ডিসকাশনটা জাস্ট সামারি করি, সো যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে অফকোর্স ইউ নিড টু মেনটেন এ গুড জিআরই স্কোর 315, তুমি যেটা সাজেস্ট করলা যে মিনিমাম 315 হলে ভালো হয় ফর বেটার সাবজেক্ট, and then either you get a TOEFL or হচ্ছে IELTS একটা স্কোর। IELTS এর স্কোরটা কত দরকার ইউজুয়ালি বলো তো একটু ইউএস এর আসলে এটা তো খুব কাট অফ নাই, মোটামুটি আমি জানি না কত, আমি আসলে দেইও নাই, বাট 7 তো মোটামুটি মনে হয় 6.5 ও 7 মোটামুটি রেসপেক্টেবল, তাই না? রাইট। লাইক আসলে আর্টসে বা এরকম পড়ে না, লাইক মোটামুটি একটা ভালো স্কোর হইলে যে তুমি জানো ইংলিশ কথাবার্তা বললা, এটাই মোটামুটি দেখতে চায়। সো লাইক অফকোর্স 4 বা 5 হইলে মনে হয় না হবে আর কি, বাট 6-7 এরকম মোটামুটি অ্যাকসেপ্টেবল আই থিঙ্ক। আমি ভুলে গেছি রে ভাই সব কিছু, একটু না ইটস ফাইন। না আমি জাস্ট একটু সামারাইজ করতেছি ফর দি স্টুডেন্টস যারা দেখতেছে আর কি, হয়তো প্রোগ্রামটা ধরো যেটা বললা যে জিআরই, তারপর আইএলটিএস এর একটা স্কোর থাকলো, দেন লেটার অফ রিকমেন্ডেশন। অফকোর্স আমাদের স্যাররা খুবই হেল্পফুল, তুমি যেটা বলতেছিলাম আই এগ্রি উইথ দ্যাট। স্যারদেরকে বললে হয়তো স্যাররা হেল্প মানে নিজে থেকেও অনেক সময় এসে হেল্প করে, সো দ্যাট আমরা ভালো করি আরো। এন্ড এসওপি তুমি যেটা বললা হায়ার স্টাডিজ অ্যাব্রোড অথবা গুগল থেকেও প্রচুর রেফারেন্স নিয়ে হয়তো একটা রেডি করা যায়। একটা জিনিস যেটা বলতেছিলাম যে তোমরা ফিল্টার করো প্রথমে উইথ দ্য জিআরই স্কোর, আইএলটিএস স্কোর এন্ড হচ্ছে কি একাডেমিক রেজাল্টস। তো হোয়াট ইজ ইউর সাজেশন টু গেট একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট বলো যেটা হচ্ছে ফর দ্য স্টুডেন্টস যাতে এখানে আসলে বেরি আছে, লাইক বিভিন্ন স্কুল বিভিন্ন দেশ বিভিন্ন সিজিপিএ মেইনটেইন করে, জানা কিনা জানা। ইন্ডিয়াতে হচ্ছে ওরা 8 পয়েন্ট কি করে 8 পয়েন্টের সিস্টেম, চায়নাতে 7 অর সামথিং। সো এটা আসলে একটা বিশাল পেইন আমাদের জন্যই। বাট যেটা দেখে যে হচ্ছে যে হাইয়েস্ট স্কুল কত, লাইক আমাদের মনে করো 4 পয়েন্ট গ্রেড, রাইট? 4 পয়েন্টে মোটামুটি 3.5, লাইক এটা না 3 হয়ে অনেকে চান্স পায়, 3 নিচেও হয়ে চান্স পায়। Trust me, like CGPA is mandatory না, like not everything, but যখন like বেশিরভাগ সময় like আমাদের বাংলাদেশে মনে হয় 3.5 ই like একটা very acceptable, 3.5 এর উপরে হইলে বাংলাদেশটা কি করে। ইন্ডিয়াতে মোটামুটি 7, ইন্ডিয়ান হইলে 7 এর উপরে ওরা দেখে আর কি। সো এক এক দেশের এক এক স্কেলিং সিস্টেম, বাট বাংলাদেশে 3.5 is like very good, like of course for like 3.8, 3.7 or if you are a valedictorian on your class, those also are very like good. Like for example, তুমি যদি ফার্স্ট সেকেন্ড হও, তুমি সপে লিখতে পারো, সিভিতে লিখতে পারো, এটা দেখলে মোটামুটি একটা ভালো পজিটিভ ইভালুয়েশন তৈরি হয় তোমার জন্য আর কি। হ্যাঁ, বাট 3.7, 3.75 এটা আসলে খুব বেশি ভেরি করে না, লাইক 7 হইলেও যে আর 7.5 হইলেও যে, এটা বলতেছে না যে তুমি 7 পাও, 7.5 এর ট্রাই করো, বাট এটা আসলে খুব বেশি ফ্যাক্টর না। বাট খুবই নিচে চলে গেলে একটা কি ফ্যাক্টর, যে তখন কোন স্কুল হয়তো তোমার দেখবে, কোন স্কুল হয়তো ওদের প্রথমেই ফিল্টারে ছেড়ে দিবে, কারণ বিভিন্ন স্কুল বিভিন্ন ভাবে ফিল্টার করে। ওকে, সো ভাই ধরো এটা তো হচ্ছে আমাদের প্রিপারেশনস নিয়ে আমরা একটু আলাপ করলাম, এখন হচ্ছে যাওয়ার পর
হ্যাঁ, অনেক ধরনের স্ট্রাগল আছে। কালচারাল হ্যাঁ। ব্যারিয়ার্স থেকে শুরু করে ওভারঅল অনেকগুলো ব্যারিয়ার্স। এগুলো নিয়ে যদি একটু বলো ফর দ্য স্টুডেন্টস যে আসার পর কি করলে ওদের জন্য উইল বি মানে ধরো ১ম থেকে ভালো হবে। জব ম্যানেজ করা, পাশাপাশি স্টাডি করা। অনেকেই রান্না-বান্নাও করতে পারে না। হ্যাঁ? সো এভরিথিং একটু যদি না, রান্না শুরু বান্না করে বলো। শিখাটা হচ্ছে জরুরি। এটা হচ্ছে একটা essential লাইক লাইফ স্কিল। সো রান্না বান্না সবার শিখা উচিত। বাংলাদেশে থাকলে, বউ থাকলে, বাচ্চা থাকলেও শিখা উচিত। কারণ বউ বাপের বাড়ি ছেড়ে গেলে রান্না করা লাগবে, তাই না? বাট হ্যাঁ, যেটা তুমি বলতেছিলে যে আসার পর কি হয়। তো আসার পরে যেটা স্বাভাবিক, লাইক মাস্টার্সে আসলে এটা আসলে বেশি ক্রাম পিরিয়ড হয়ে যায়, কারণ 1 বছর বা 2 বছর তুমি পাচ্ছ তোমার গ্রাজুয়েশন করে, আর যদি মাস্টার্স নিয়েই বের হওয়ার চিন্তা থাকে, তখন আসলে একটু খুব ভালোভাবে প্ল্যান করা লাগে যে আমি মাস্টার্সে আসার পরই আমাকে ইন্টার্নশিপ খুঁজতে হচ্ছে, বা মাস্টার্স আসার পর আমাকে আমার জবের চিন্তা করা লাগতেছে। আর অফকোর্স আমি যদি বাংলাদেশ থেকে আসি, হয়তো আমার ইংলিশ এত ভালো না। আমি যতই আইএলটিএস যত ভালোই করি, আমার ইংলিশ লাইক কনভারসেশনাল বাট নট ভেরি ফ্লুয়েন্ট। তারপর হচ্ছে আমার বাংলাদেশের ক্যারিয়ার ম্যানেজমেন্ট অন্যরকম, আর এখানকার ক্যারিয়ার ম্যানেজমেন্ট অন্যরকম। এখানে অনেকভাবে অনেক সময় তোমার কানেকশন বিল্ড আপটা জরুরি হয়ে যায় ইউএসএ তে। সো মাস্টার্সে আসলে এটা আসলে খুবই নট ডিফিকাল্ট বাট ভেরি চ্যালেঞ্জিং। প্রথমে আসার পরই যেটা হচ্ছে যে অফকোর্স দেয়ার আর দ্য কালচারাল শকস, বাট যেটা আমি বলবো যে সবসময় ট্রাই করতে হবে যে যত বেশি মানুষের সাথে কথা বলা যায়, যত বেশি মানুষকে চেনা যায়, তত ভালো। অনেক সময় আছে যে ইউনিভার্সিটিতে তোমার প্রফেসরদের সাথে ভালো সম্পর্ক থাকলে, বা মাস্টার্স আসলে অনেক সময় পার্ট টাইম স্টুডেন্টদের পাওয়া যায় যারা অন্য জায়গায় জব করতেছে, তারা তোমার ক্লাসে তারা এমবিএ তে মোটামুটি আমাদের ক্লাসে অ্যাবাউট 60-70% হচ্ছে পার্ট টাইম যারা জব করতেছে। আর ওদের সাথে মোটামুটি একটা কানেকশন বিল্ড আপ করতে গেলে একটা অপশন পাওয়া যায় আর কি ইন্টার্নশিপের জন্য। আর একবার এখানে আসলে একটা সুবিধা হচ্ছে ইন্টার্নশিপে ঢুকে যেতে পারলে ওইগুলাতে লাইক নট 100% বা অ্যাবাউট 70% টাইম ওই কোম্পানিতেই জব হয়ে যায়। যদি তুমি ইন্টার্নশিপে ঢুকে যাও তখন মোটামুটি তুমি যদি ভালো করো তখন তোমাকে ওরা জব অফার করে। তো মাস্টার্সে আসলে একটু আর কি টাইম ক্রাম, মাত্র 1 বছর বা 2 বছর। সো তখন আর কি খুব লাইক যদি ইন্ডাস্ট্রিতে যাওয়ার ইচ্ছা থাকে তখন আসলে খুব ভালোভাবেই এটা এই টাইমটা ম্যানেজ করা লাগে। আসার পরে ইউ হ্যাভ টু বিল্ড কানেকশনস, ইউ অলসো ট্রাই টু যে আমি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাই, কারণ তখন তো কথা বলতে গেলে আমাকে ইন্টারভিউতে গেলে তোমাকে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। আর and of course like make a good relation with your classmate or professors. প্রফেসরদের কাছে অনেক সময় লাইক তাদের আগের স্টুডেন্টরা চায় যে ওরা আমরা লাইক আমাদের একটা হায়ারিং আছে, তুমি কি করবা। তারপর হচ্ছে বেশিরভাগ সব স্কুলই জব ফেয়ার করে 2-3টা করে প্রতি বছর, তো ওইগুলোতে অ্যাটেন্ড করলে মোটামুটি একটা কি পাওয়া যায়। আর যদি মাস্টার্স আসার পর যদি পিএইচডি প্ল্যান থাকে তাহলে অন্যরকম। তখন পিএইচডি প্ল্যান থাকলে যেটা হচ্ছে যে তুমি যদি কোনো প্রফেসরের সাথে ভালো রিসার্চে যুক্ত হতে পারো, একটা প্রজেক্ট করে ফেলতে পারো, সেটা খুব ভালো বেনিফিট দেয়। যদি আমি মাস্টার্সে আসছি, তো আমার পরে গুলো হচ্ছে পিএইচডি তে যাবো, তো তখন আমার আসলে ওই কানেকশনের বিল্ড আপের চাইতে প্রফেসরের সাথে কানেকশন বিল্ড আপ করতে হবে, কারণ তারা তোমার রিকমেন্ডেশন লেটার লিখে দিবে। আর তাদের সাথে যদি 5টা প্রজেক্ট করার দোকানে একটা ভালো প্রজেক্ট করে ফেলতে পারলে একটা প্রফেসরের সাথে, সেটা খুব কাজে দেয়। আর অফকোর্স তখন আবার শুরু হয়ে যায় নতুন করে ইউনিভার্সিটি খুঁজা, খারাপ পিএইচডি নিচ্ছে। যদি তোমার জিআরই স্কোর কম হয়, তো জিআরইটা আবার দেয়া, যাতে স্কোরটা একটু ভালো করা যায়, যাতে আমি ভালো স্কুলে যেতে পারি। আর এটা হচ্ছে তো প্রথমে পিএইচডি চান্স পাওয়ার জন্য। আর পিএইচডি তে চলে গেলে সাধারণত পিএইচডির প্ল্যানটা অন্যরকম। মোটামুটি সব স্কুলই তাদের পিএইচডি স্টুডেন্টের জন্য ডিফারেন্ট প্ল্যান। লাইক পিএইচডি তে তুমি 5 বছর আসছো, এখানে মোটামুটি রিসার্চটাই মেইন। সো তুমি যদি ভালো করে রিসার্চ করো, তোমার প্রফেসরের সাথে ভালো করে রিসার্চ করো, এন্ড প্রফেসরের কানেকশন থাকে, তখন হয়ে যায়। অনেক সময় আছে যে তোমার যদি পাবলিকেশন থাকে, মোটামুটি জব মার্কেট, পিএইচডি করলে জব মার্কেট ডিফারেন্ট। তুমি ইউনিভার্সিটিতে যাইতেছো, আর ইউনিভার্সিটিতে মোটামুটি আসলে কানেকশন খুব একটা কাজে দেয় না। সো তুমি অ্যাপ্লাই করবা, ইউনিভার্সিটি কমিটি তোমাকে দেখবে তোমার পাবলিকেশনের উপর। সো তোমার যদি ভালো পাবলিকেশন থাকে, ভালো স্কুল থেকে পিএইচডি করতে হতো, তখন তোমার জব হওয়ার চান্সটা বাড়ে। পাবলিকেশন না থাকলে যতই কানেকশন হোক, কোনো কাজে আসে না। সো পিএইচডিতে আসলে যেখানে মেইন ফোকাসটাই রিসার্চই দেওয়া উচিত, রিসার্চ ভালো করলে জব অটোমেটিকলি হয়ে যাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে পিএইচডিতে আসলে যারা পিএইচডি শেষ করার আগেই জব পেয়ে যায়। সো জব পাওয়ার পর অনেকেই পিএইচডি অফার লাইক পিএইচডি গ্রাজুয়েশন নেয় আর কি। তো পিএইচডি আসলে ভালো স্কুলে পিএইচডি তে আসলে মোটামুটি প্রফেসররাই হেল্প করে, এবং তুমি যদি ভালো রিসার্চ করো তোমার জব, তখন রিসার্চে ফোকাস করা উচিত আর কি।
কয়েকটা খুব কুইক কোয়েশ্চেন করি। হ্যাঁ, তো ধরো কেউ আমাদের এখান থেকে মাস্টার্স করলো ফার্স্ট ইয়ার এখান থেকে, দেন কেউ প্ল্যান করতেছে যে পিএইচডি করবে। সো ওর জন্য কি পেপার পাবলিশ করে থাকাটা কি অবশ্যই অত্যাবশ্যকীয় না, কিনা, এটা একটু যদি অবশ্যই না, বাট আনসার করো। যদি থাকে সেটা ভালো। অনেক সময় এটা ইট ক্যান বি ভেরি ডিফারেন্সিয়াল। আর আরেকটা জিনিস হয়, যদি কোনো পেপারে কাজ করে থাকে এবং এটা যদি এসএসআরএন বা কোথাও থাকে, অথবা একটা ভালো, যদি তোমার কাছে পিডিএফ এ থাকে, তুমি এটা যদি অ্যাড করে দিতে পারো তোমার অ্যাপ্লিকেশনে, তখন এটা কিন্তু ভালো হয়। যদি এটা কোয়ালিটি ভালো হয়, তখন তো যারা পড়বে তারা বুঝবে যে ওকে তোমার পোটেনশিয়াল আছে। দিস ক্যান বি গুড সিগন্যাল দ্যাট ইউ হ্যাভ পোটেনশিয়াল, বাট টাকাটা জরুরি না থাকলে ভালো। ওকে, আর ইউজুয়ালি কেমন ফান্ডিং পাওয়া যায় ফর পিএইচডি অথবা মাস্টার্সের জন্য? তুমি বললাই যে পাওয়া যায় না ওরকম, ধরো পিএইচডির হ্যাঁ, জন্য আমাদের মতো যারা ধরো যে স্টুডেন্টস পাবলিক ভার্সিটিস, তাদের আসলে কত পার্সেন্ট এক্সপেক্ট করা উচিত? না, বা বিজনেস স্কুলে পিএইচডি তে আসলে মোটামুটি 99% বিজনেস স্কুল ফুল ফান্ড দেয়। সো বিজনেস স্কুল আসলে তুমি ফুল ফান্ড পাবা। এন্ড অলসো লাইক এখানে আসলে স্টেট টু স্টেট এক্সপেন্স ভ্যারি করে। মনে করো নিউ জার্সি, নিউ ইয়র্ক, আমরা যেখানে আছি, এটা খুবই এক্সপেন্সিভ স্টেট। বুস্টন আর ক্যালিফোর্নিয়া, এগুলো হচ্ছে খুব এক্সপেন্সিভ। সো এগুলোতে আসলে তো ফুল ফান্ড পাবা, বাট এদের স্টাইপেন্ডটা বেশি। মনে করো আমাদের এনজিআইটি নেক্সট বছর থেকে অ্যাবাউট 40 to 43,000 দিবে পার ইয়ার। সো যেটা দে এটাতে মোটামুটি থাকা খাওয়া খরচ হয়ে সেভও করা যায় থুড়াথুড়ি, লাইক ছোটখাটো সেভিং হয়। বাট বাসাতে দেশে পাঠাতে চাইলেও কিছু পাঠানো যায়, খুব খুব একটা লাইক 40। আমরা যখন ছিলাম তখন দিত প্রায় 25K, around 25K দিলেও লাইক মাসের ট্যাক্স শেষেও প্রায় 2,000-এর মতো থাকতো। So that's enough, right? So of course living expense এখানে বেশি, so এখানে অনেক বেশি। বাট তুমি যদি মিড ওয়েস্টের দিকে যাও, লাইক মেমফিস, ইলিনয়, সেখানে এক্সপেন্স কম, লাইক লিভিং এক্সপেন্স কম, সো ওরা টাকা কম দেয়। বাট যে টাকা দেয় এটা স্টেট ওয়াইজ অলমোস্ট লাইক কাইন্ড অফ লাইক ইভেন আউট হয়ে যায়। সো ওদের এক্সপেন্স কম, সো আমার কম টাকা হলেও আমি ভালোভাবে থাকতে পারি। সো পিএইচডি তে আসতে তোমার টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না। যদি তুমি ফ্যামিলি নিয়েও আসো, লাইক ইউ হ্যাভ ইউর ওয়াইফ, ইউ ক্যান স্টিল ম্যানেজ লাইক নাইসলি। লাইক এটা না যে তুমি খুব রাজকীয় হলে থাকবা, বাট ইউ ক্যান ম্যানেজ নাইসলি। আর মাস্টার্সে আসলে আসলে এটা ডিপেন্ড হয় কত পার্সেন্ট পাইতেছো। লাইক যদি টিউশন ওয়েভার না, ফুল টিউশন ওয়েভার দিয়ে দেয় আর লাইক সামান্য স্টাইপেন্ড দেয়, তাইলে হয়তো তোমার কিছু এক্সপেন্স বেয়ার করা লাগবে। বাট এটা হচ্ছে স্টিল দ্য পার্সেন্টেজের উপর, লাইক কত দেয়। লাইক মাস্টারটা খুব কম স্কুলই 100% দেয় আর কি। তো ফয়জুল্লাহ, তোর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ফিল্ডে, তাইলে না আমি শুনি, তারপর আমরা ক্যারিয়ার একটু কয়েকটা কোশ্চেন কুইক করতে চাই। সেটা হচ্ছে ক্যারিয়ার নিয়ে দেয়। সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে পিএইচডি যারা করে তাদেরকে ফোকাসড হয়ে যায় একদম ইউনিভার্সিটি কেন্দ্রিক, রিসার্চ কেন্দ্রিক আর কি। মাস্টার্স যারা করে ইউজুয়ালি তারা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শিফট হয়ে যায়। মানে এইরকম কোনো কেস কি ঘটে যে পিএইচডি করেও ভালো ইন্ডাস্ট্রিতে শিফট করছে বা ভালো করছে, এমন কোন? হ্যাঁ হ্যাঁ, এটা সবাই করে। এইটা যদি একটু বলেন। পিএইচডিতে লাইক মনে করে আমাদের প্রোগ্রামে আমরা ছিলাম দুইজন, আমার প্রফেসর আন্ডারে, আমি আর আমার লাইক আমার প্রফেসর আন্ডারে আমরা দুইজন ঢুকছিলাম আর কি পিএইচডিতে। সো আমি আছি এখানে, ও জয়েন করছে মেটাতে, ও মোটামুটি কিসের পরে জয়েন করছে মেটাতে। এবং এটাও আসলে একটু চিন্তা আর কি, লাইক একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে আমার মোটামুটি প্ল্যানই ছিল আমি লাইক একাডেমিয়াতে যাব। ও মোটামুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পর ওর একটু চাইনিজ, বা ওর ফার্স্ট ইয়ার থেকেই ছিল ইন্ডাস্ট্রিতে যাবে, ওর গোল ছিল ইন্ডাস্ট্রিতে যাওয়া। তো ওইভাবে প্রিপেয়ার করছে। এবং বাট ওরও আরেকটা জিনিস হচ্ছে, ওর প্রথম ইয়ারে একটা কেডিডি পাবলিকেশন ছিল। কেডিডি হচ্ছে ওয়ান অফ দ্য টপ কনফারেন্স ইন ডাটা সায়েন্স অর দিস এরিয়া। সো ওরও কিন্তু পাবলিকেশন ছিল, ওর রিসার্চও খুব ভালো ছিল। বাট ও ছিল যে ও ইন্ডাস্ট্রিতে যাবে। স্পেশালি ওকে বিজনেসে ফাইন্যান্স পিএইচডি করে অনেকেই ওয়াল স্ট্রিটে যায়। বাট আমার যে স্কুল, লাইক আমাদের প্রোগ্রাম যে বিজনেস ডাটা সায়েন্স, এখান থেকে অনেকেই বেশিরভাগ যায় হচ্ছে মেটাতে গেছে। আমাদের একটা আমার লেভেল মেটাতে গেছে। আমাদের একটা লাইক স্টুডেন্ট আছে, ও শুরু করছিল হচ্ছে আলেক্সাতে, এখন মনে হয় লিঙ্কডিনে আছে। আরেকজন আছে লাইক আই থিঙ্ক হেলথ কেয়ার। সো বিভিন্ন জায়গায় আছে আর কি। সো আমাদের প্রোগ্রাম থেকে আসলে মিক্স আপ, সাম যায় একাডেমিয়া, সাম যায় হচ্ছে ইন্ডাস্ট্রি।
সিএস থেকে পিএইচডি তে মোটামুটি বেশিরভাগই যায় ইন্ডাস্ট্রিতে। আমার ক্লোজ লাইক ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড মাই রুমমেট আর কি, ও আছে গুগলে। সো এটা আসলে মিক্স আপ, যে পিএইচডি করলে যে একাডেমিতে যাওয়া লাগবে এরকম না, বাট বিজনেস পিএইচডি হইলে আর কি একদম যদি কোর বিজনেস লাইক ফাইন্যান্স অ্যাকাউন্টিং, তখন আসলে একাডেমিয়াতে বেশি যায়। একাডেমিয়াতে সুবিধা আছে, একাডেমিয়া ইজ মোর লাইক, এটা হচ্ছে পার্সোনাল প্রিফারেন্স। একাডেমিয়া হচ্ছে মোর রিল্যাক্স, মোর সিকিউর কম্পেয়ার টু ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি হচ্ছে স্পেশালি টপ পেইং জব। পিএইচডি করে তুমি যখন জবে যাবা তখন ইউ আর মেকিং এ লট অফ মানি, রাইট? বাট অলসো ভেরি রিক্সি, লাইক প্রেশারও বেশি, রিক্সিও বেশি। বাট ইন্ডাস্ট্রিতে অনেক অনেক বেশি টাকা দেয় একাডেমিয়ার চাইতে। তো ওই দিক থেকে ইন্ডাস্ট্রি ভালো। তো দুই দিকেই যায়। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে পিএইচডি তে করলে তোমার রিসার্চ ফোকাস থাকাই লাগবে। রিসার্চ ওই যারা পিএইচডি লাইক হায়ার করে, তারা হায়ার করে হচ্ছে তোমাকে এআই লিড অর রিসার্চ লিড অর আর&ডি লিডের জন্য। সো ওরা তোমাকে টাকা দিবে বেশি, বাট ওদের ওইখানে তুমি গিয়ে মোটামুটি রিসার্চই করবা। সো তোমার রিসার্চটা শিখা লাগবে আর কি। এট দ্য এন্ড অফ দ্য ডে রিসার্চ না শিখলে আসলে ইন্ডাস্ট্রিতেও যাইতে পারবে না তুমি পিএইচডি করে, কারণ ওইখানে এক্সপেকটেশনটা ওখানে টিকে থাকাটা তখন বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে আর কি। না টিকে যারা যায় অবশ্যই ওদের কোয়ালিটি আছে, টিকেও থাকে, বাট তোমাকে রিসার্চ ওরা কিন্তু হায়ার করবে না ইফ ইউ ডোন্ট হ্যাভ লাইক রিসার্চ পটেনশিয়াল, দে উইল নট প্রবাবলি হায়ার ইউ, রাইট? সো মোটামুটি রিসার্চটা করাই লাগে মোটামুটি মেইন। আর একটা জিনিস হচ্ছে যে এখানে ফোকাসটা ডিফারেন্স আছে, যে একাডেমিয়া যাওয়ার জন্য স্লাইটলি ডিফারেন্ট ফোকাস ইন্ডাস্ট্রি, ওইটা হচ্ছে পিএইচডিটাও ডিফার করে, ফোকাসটা ডিফারেন্ট করে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে মোটামুটি পিএইচডিতে আসে সময় পাওয়া যায়, 5-6 বছর পাওয়া যায়। তো তুমি একটু প্ল্যান করতে পারো যে 1 বছর পর, 2 বছর পর তুমি কি করতে চাচ্ছ। কোশ্চেনটা আপনি কিভাবে নেবেন আমি জানি না আর কি। মানে আপনি এখন যেখানে আছেন, করেন বাংলাদেশের স্টুডেন্টরা কি এরকম চিন্তা করে যে একটা ইনস্টিটিউশন থেকে আরেকটা ইনস্টিটিউশন শিফট করে যাওয়া? মানে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে জবের ক্ষেত্রে আমরা দেখি মোর লাইকলি একজন এসে একটা জায়গায় স্থায়ী হয়ে গেল, সেখানে এসে তার লাইফটা মোটামুটি শেষ করে দিল। আপনি এখন যেখানে আছেন, আপনি কি কখনো চিন্তা মানে এরকম প্ল্যান কখনো করে কিনা, বা আপনি করবেন কিনা এমআইটি বা হার্ভার্ড এরকম কোন ইনস্টিটিউশন? না, এটা বেশিরভাগ ক্ষেত্রেই করে। সো যেটা হয় গিয়ে কি, লাইক এখানে আসলে ইউএসএ তে মোটামুটি পিএইচডি তে নেওয়ার পর, এটা আসলে একদম হার্ড কোর্স সত্যি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে তুমি কাইন্ড অফ লাইক ইউ ক্যান গো ডাউনওয়ার্ড বাট ক্যান নট গো আপওয়ার্ড, রাইট? মনে করো তুমি আমার স্কুলে থেকে পিএইচডি করছো, আমার স্কুল থেকে পিএইচডি করে ইউ ভেরি রেয়ারলি ক্যান গো টু এ স্কুল দ্যাট ইজ হায়ার ইন র্যাঙ্কিং or higher in prestige than you, right? So you probably get to slightly lower rank. So that's happen. But অনেকেই আছে যে মনে করো আমি এখানে আছি, ঠিক আছে, আমার এখানে আমেরিকান সিস্টেম হচ্ছে টেনিউর। সো 6 বছর তোমাকে 6 বছর চাকরি করতে হবে। দ্যাট ইজ কাইন্ড অফ লাইক প্রভিশনাল পিরিয়ড। 6 বছর তোমার যদি পাবলিকেশন সবকিছু ঠিক থাকে, 6 বছর পর তুমি রিভিউ পাবা। মোটামুটি সব স্কুলে 6 বছর, কোন স্কুল করে 5 বছর রিভিউ পাবা। এবং তুমি যদি 5 বছরের রিভিউর পর তুমি যদি টিকে যাও, দ্যাটস মিন তুমি টেনিউর ফর লাইফ টাইম, রাইট? যেটা হচ্ছে বাংলাদেশের শুরু থেকে যেটা হয় আর কি। হ্যাঁ, বাট এই 5 বছরটা বা 6 বছরটা হচ্ছে মেইন। বাট অনেকে আছে যে টেনিউর পাওয়ার পর, মনে করো আমি এখানে টেনিউর হয়েছি, তখন যেটা হয় যে আমি আরেক জায়গা থেকে ভালো অফার আসে, মনে করো আমি কানেকশন বিল্ড করছি এবং আমি খুব ভালো পাবলিক, লাইক অফকোর্স পাবলিকেশন মেইন, লাইক আমি যদি মনে করো এটা হচ্ছে এরকম যে এখানকার স্ট্যান্ডার্ড, মনে কর আমার স্কুল হচ্ছে মোটামুটি মাঝারি সারির, ঠিক আছে, আমরা খুব টপও না আবার খুব বটমও না, তাই না? সো আমাদের পাবলিকেশন রিকোয়ারমেন্ট হচ্ছে মাঝারি সারির, ঠিক আছে? সো আমি যদি মাঝারি সারির পাবলিকেশন করে যাই, একটা দুইটা ভালো পাবলিকেশন করে যাই, তাইলে আমি মোটামুটি সেটেল, এখানে ভালো জীবন থাকতে পারবো আরামেই, তাই না? সো আমি যদি মাঝারি সারির পাবলিকেশন পাই না আর খুব লো সারির পাবলিকেশন করি, তো আমি এখানে টিকতে পারবো, আমাকে চলে যেতে হবে, তাই না? সো আর যদি আমি খুব ভালো পাবলিকেশন করে ফেলি, তাই না, যে মনে করো টপ কোয়ালিটি পাবলিকেশন, সবগুলা টপ কোয়ালিটি আসতেছে, তখন কি হবে যে আমি মনে করবো এটা আমার জন্য লাইক লোয়ার হয়ে গেছে, সো আমি চাইবো ভালো জায়গায় যাইতে। সো এরকমই আর কি, যদি আমার পাবলিকেশন ভালো হয়, রেকর্ড ভালো হয়, তখন আমি পিপল ট্রাই টু সুইচ আপওয়ার্ড। যদি পাবলিকেশন খারাপ থাকে তখন তো লোয়ার, বাট এটা হয় পুকুর মুখ করে। এবং অনেকেই আছে যারা এক জায়গায় থেকে যায়, লাইক অনেকেই আছে মনে করো আমার ফ্যামিলি সেটেল, আমার বউ এখানে অন্য একটা চাকরি করতেছে, আমার বাচ্চা কাচ্চা স্কুলে যাইতেছে, সো অপরচুনিটি আসলেও বাইরে যাওয়ার যায় না, কারণ হচ্ছে ইউএসএ তো খুব বড়, তাই না? সো মনে করো আমি নিউ জার্সিতে থাকতে চাই, এখানে অনেক বাঙালি আছে, ইন্ডিয়ান কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটি আছে,
আমি আইওয়াতে যাইতে চাই না, কারণ হচ্ছে এখানে মনে করো বাঙালি নাই বা মুসলিম নাই বা দেশি খাবার নাই, অনেক চিন্তা আছে না। সো এই জন্য আসলে এটাও একটা ম্যাটার করে আর কি। হ্যাঁ আমরা 1 ঘন্টা পার করে ফেলছি, আমি ঠিক জানি না যে আর কতটুকু। না ইটস ফাইন, আমরা একটু কন্টিনিউ করি যেহেতু খুব ইন্টারেস্টিং হইতেছে আর কি পুরো জিনিসটা। আর একটু জানি আজিম ভাই, ধরো এইটা পিএইচডির জন্য যখন তোমরা ফিল্টার আউট করো, ইউ আর সেইং যে তোমরা হয়তো জিমেট দেখো, রেজাল্টস দেখো, এন্ড আইএলটিএস স্কোর দেখো, তখন কি তোমরা আসলে ধরো একটা স্টুডেন্টস এরকম হইতে পারে যে ওর প্রসেসটা ও যখন স্টার্ট মানে অ্যাপ্লাই করে তখন তো নিশ্চয়ই ও অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করে, বা এরকম হয় যে অনেকে জবে জয়েন করছে, কথা 2-3 বছর জবও করে ফেলছে। সো কোনটা বেটার মনে করো, যে আফটার ইমিডিয়েট স্টাডির পরপরই পিএইচডির জন্য অ্যাপ্লাই করে ফেলা, অথবা কেউ যদি মনে করো ধরো 4-5 বছর জব করলো, সে হঠাৎ করে মনে করছে যে না আমার বোধহয় বিদেশে পার্সু করা দরকার আছে? এটা আসলে এটা নেগেটিভলিও দেখে না, পজিটিভলিও দেখে না, সত্যি কথা বলতে কি। সো যেটা হয় যে আমি আসলে এটা একটা বলেই ফেলি, লাইক কাইন্ড অফ লাইক এটাই সব সময় হয়। সো আমরা সব মনে করো 200টা অ্যাপ্লিকেশন বা 100টা অ্যাপ্লিকেশন আসছে। সো অফকোর্স সবগুলা তো আর ইন্ডিভিজুয়াল সবাই রিভিউ করতে পারে না। সো মনে করো কমিটিতে আছে 5 জন বা 4 জন প্রফেসর, ঠিক আছে। সো হয়তো কি একজন আছে যে সবগুলা আর কি অ্যাপ্লিকেশনের জিআরই জিমের সব স্কোর সবকিছু করে একটা এক্সেল ফাইলে সব অ্যাপ্লিকেশন দেখা দিল, তাই না। তখন কি হইলো, আমরা হয়তো 4 জন প্রফেসর আছি, মনে করে 100টা অ্যাপ্লিকেশন 20টা করে ভাগ করে নিল আর কি। তো 20টা দেখে সবাই একটা মার্ক করলো, লাইক 20, 10 সামথিং, লাইক হোয়াট এভার, লাইক একটা স্কেলে রেডি করে ফেললো 10 পয়েন্টের রেটিং, রাইট। সো সবাই একটা রেটিং দিয়ে দিল এই স্টুডেন্টের, তাই না। অনেক সময় আছে ডাবল রিভিউ হয়, যে একটা গ্রুপ অফ প্রফেসর 2 জন প্রফেসর নিবে আর কি। সো তারপর মার্ক গুলা অ্যাড করে এভারেজ করে তখন আমরা মার্ক করে দিলাম। সো এখানে আসলে যে দেখে যে ওকে তুমি কোন স্কুল থেকে আসো, তোমার সিজিপিএ কি, তোমার জিআরই কি, তুমি সফে কি লিখতেছো, এসব দেখে মোটামুটি রেটিং হয়। বাট এই রেটিংটা প্রথমে যে রেটিংটা এটা মোটামুটি সিজিপিএ আর জিআরই এইসবের উপর ভিত্তি করে হয়। এখানে আসলে খুব বেশি কোয়ালিটেটিভ ইভালুয়েট করে না যে তুমি কি করতেছো না করতেছো। তখন মোটামুটি এটার পর এটা হচ্ছে ইনিশিয়াল বাসাই রেটিং। তো মনে করি 100টা আমরা নিব হয়তো 5 জন, তাই না। সো এখান থেকে আমরা সিলেক্ট করলাম টপ 20, তাই তো। সো এই টপ 20-তে হয়তো আবার একটা মিটিং এ বসে প্রতিটা স্টুডেন্ট ইভালুয়েট করলাম, লাইক এর এই দিকটা ভালো। আসলে যেটা হচ্ছে যে এখানে আসলে কখনোই 2টা স্টুডেন্ট এক্সাক্ট সেম থাকে না। আমার কথা বুঝা গেছে, যে একটার হয়তো জিআরই ভালো আছে সিজিপিএ কম, আর একটার জিআরই ভালো আছে সিজিপিএ ভালো বাট কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নেই, একটা আছে জিআরই ভালো সিজিপিএ একটু খারাপ বাট একটা পেপার আছে, তাই না। সো এটা আসলে মোর কোয়ালিটেটিভ। সো তখন আসলে ওরা লাইক দেখে ইভালুয়েট করে, তখন হয়তো আরো 2-4 জন যাদের মনে হয়েছে কোনো রেড ফ্ল্যাগ আছে বা কোনো কিছু ম্যাচিং করতেছে না বা কোনো কিছু খুবই লাইক রিসার্চ ম্যাচিং করে না বা অনেক কিছু আছে, তাদের বাদ দেওয়ার পর মনে করেন 10টা সিলেক্ট করলো, দেন হয়তো মক ইন্টারভিউ নিল। অনেক সময় আছে বাইবা নে, অনেক স্কুল আছে বাইবা নে, অনেক স্কুল আছে বাইবা নে না। আমরা আগে নিতাম না, গত বছর থেকে শুরু করছি। তো 10-12টার জন্য 10-12 জনের বাইবা নেওয়ার পর যারা বাইবাতে চলে আসে সবাই মোটামুটি ক্যান্ডিডেট থাকে, তখন হয়তো আমাদের এবিলিটি আছে আমরা 3 জন হায়ার করবো, তাই না। তো টপ 3 দ্বারা অফার দিলাম। তো টপ 3 জনের মনে করো একজন আরেকটা স্কুলে পেয়ে গেছে, আর 3 জনই হয়তো আরেকটা স্কুলে আমাদের সাথে ভালো স্কুলে পেয়ে গেছে। এবং যারা আমরা দেখছি যে যারা আমাদের টপ 3-তে থাকে বা টপ 5-এ থাকে, এরা আরো বিভিন্ন স্কুলের টপ 5-এ থাকে, কারণ এরা আসলেই ভালো, তাই না। সো কোনো ক্ষেত্রে আছে ওরা আমাদের স্কুলকে পছন্দ করে, কোনো ক্ষেত্রে আছে ওরা অন্য স্কুলকে পছন্দ করে, যেখানেই যাক তারপর হয়তো আমরা নিচে যাব এরকম করে আর কি হায়ারিং হয়। আর এটা আসলে লাইক কোয়ালিটেটিভ দিকটা পরে আসে। লাইক প্রথমে আমার মনে হয় যে কোয়ান্টিটিভটা দেখে, যে প্রথম স্ক্রিনিং যেটা হয় এটাতে কোয়ান্টিটিটা দেখে বেশি, তারপর হয়তো ইভালুয়েট করে তুমি কোন রিসার্চ করতে যাচ্ছ। মনে করো আমাদের ক্ষেত্রে আমাদের স্কুলে ফিনটেকটা একটু ভালো, সো ফিনটেকে কেউ রিসার্চ করতে চাইলে আমাদের দেখে যে ওকে আমাদের ক্যাপাসিটি আছে, ফ্যাকাল্টি আছে যারা ফিনটেক শিখাইতে পারবে। এখন আমাদের এখানে আসলে ট্র্যাডিশনাল অ্যাসেট প্রাইসিং খুব কম রিসার্চ হয়, তাই না। সো এখন যদি কেউ ট্র্যাডিশনাল অ্যাসেট প্রাইসিং এ রিসার্চ করতে চায়, তখন আমরা ওরে নিয়ে লাভ নাই, কারণ আমাদের এখানে তো ভালো মেন্টর নাই যে শিখাবে ওরে, তাই না। সো হয়তো এরকম ক্ষেত্রে ওকে আমরা নিতেছি না, এরকমই আর কি। লাইক এখানে আসলে 2 দিক থেকে চিন্তা করে যে ওকে পিএইচডিতে নিয়ে আসবো, ডু উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু টিচ হিম অর হেল্প হিম অর লাইক এটাই আর কি। বুঝতে পারছি। আর জব করলা কিনা না এটা আসলে খুব বেশি ফ্যাক্টর না।
ফ্যাক্টর না। সো স্টাডি গ্যাপ ওইরকম কোনো ইস্যু না, না যেহেতু না তুমি বললাই যে কোয়ালিটেটিভ অনেকগুলো ফ্যাক্টরিং ভালো দেখে জায়গায় জব করলে ভালো রিজিউম হইলে এটাও একটা কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ। মনে করো তুমি আসো, আমি জানি না, তুমি তো মার্কেটিং এ পিএইচডি করতে, ঠিক আছে, তুমি মার্কেটিং এ, আমি আল্লাহতে আমি তোমার পজিশন জানি না, বাট মনে করো তুমি মার্কেটিং এর হেড, রাইট? তুমি যদি বলো আমি হেড অফ দা division of the marketing, so that's why like yeah, okay, he is working, he had real life experience in marketing and he wanna do this, or তুমি মনে করো সেলস সাইডে আসো, তুমি রিসার্চ করতেছো সেলিং সামথিং সেলিং রিলেটেড, রাইট? তখন একটা পজিটিভ দিক, রাইট? সো এটা আসলে ভেরি করে আর কি। Sure. ওকে ওকে গ্রেট। আমার মনে হয় যে চলো আমরা একটু জাস্ট ক্যারিয়ার নিয়ে একটু আলাপ দিই, যেহেতু আমাদের একটা পার্ট আমরা স্টাডি, অবশ্য তুমি অনেক কিছু কভার করছো, মানে আমাদের অনেক কোশ্চেন ছিল, দেখি যে তোমার আনসারে অনেক কিছু চলে আসছে। সো ক্যারিয়ার নিয়ে আলাপ হচ্ছে যে ধরো কেউ একজন পিএইচডি পার্সু করলো, দেন পিএইচডি শেষ করলো, ওর জন্য কি আসলে ওর ক্যারিয়ার পাথটা কিরকম হবে? ধরো ও একাডেমিয়াতে যেতে চায় না অথবা চায়, বা ইন্ডাস্ট্রিতে যেতে চায়, তার জন্য আসলে মানে এটা কি ইজি কিনা? যে ধরো তুমি একটা জিনিস এটা বলতেছিলে আসলে যে ইজি, বাট আচ্ছা এটা হচ্ছে কি, লাইক একটা জিনিস সুবিধা হচ্ছে যে পিএইচডি, একটা যদি তোমার ইউএস কানাডান পিএইচডি থাকে, তুমি মোটামুটি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবা, লাইক মোটামুটি যে কোনো জায়গায় গিয়ে জব পাবা আর কি। আর একাডেমিয়া, লাইক অফকোর্স এখন যত দিন যাচ্ছে তত কঠিন হচ্ছে, লাইক কম্পিটিশনটা অনেক বেশি কম্পেয়ার টু, ইভেন আমি যখন গ্রাজুয়েট করি তখন আসলে আমার মনে হয় যে কম্পিটিশন কম ছিল। এখন আমরা লাস্ট ইয়ার যখন হায়ার করি তখন যাদের সিভি দেখছে তাদের দেখে বলছে যে আমি তো এদের সাথে কম্পিট করে পারবো না হয়তো জব পাইতে, লাইক এরকম অবস্থা যে যতদিন যাচ্ছে কম্পিটিশনটা বাড়তেছে। সো একটা মাথায় রাখতে হবে, কম্পিটিশনটা টু হাই। তুমি ইন্ডাস্ট্রিতে যাইতে হলে কম্পিটিশন হাই, একাডেমিতে যাইতে হলে কম্পিটিশন হাই। সো যদি তুমি আর কি নিজেকে এভাবে প্রিপেয়ার করতে পারো যে আমি টপ, লাইক আমি সবার ক্ষেত্রে ভালো, তাইলে জব লাইক দুই ক্ষেত্রে পাওয়া যাবে, লাইক বাট অবশ্যই হয়তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে তুমি তোমার এবিলিটি দেখে তুমি হয়তো একটা কি করে নেওয়া যায় যে বুঝে যায় যে ওকে আমি ইন্ডাস্ট্রিতে যাব নাকি একাডেমিতে যাব, দুইটা রিকোয়ারমেন্ট কিন্তু দুই রকম। সো লাইক এটা আসলে এখন বলে লাভ নাই, যে যারা আসবে বা তখন ওই এনভায়রনমেন্টে থাকবে তখনই ওই নিজেই বুঝে যাবে যে আমার আসলে কোন এরিয়াতে যাওয়া উচিত। আর তখন থেকে তারপর এটা জানার পর মোটামুটি একটু প্রিপারেশন নিলে লাইক যে এরিয়াতে যেতে চাই সেটা যাওয়া যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে একাডেমিতে যাইতে চাইলে যে শুধু একাডেমিতে যাওয়া লাগবে, ইন্ডাস্ট্রিতে যেতে পারবা না, এটা কোনো ব্যাপার না। কারণ হচ্ছে অনেকেই আছে যারা একাডেমিতে গেছে, এক বছর একাডেমি করে ভালো লাগে না, ইন্ডাস্ট্রিতে চলে গেছে, আবার কেউ ইন্ডাস্ট্রিতে গেছে এক বছর কোর্সে ভালো লাগে না, একাডেমিতে চলে আসছে, এরকমও হয়। সো ইটস কাইন্ড অফ লাইক বোথ ওপেন, লাইক বোথ ওয়ে ইউ ক্যান গো। ওকে, আরেকটা জিনিস Okay. একটু ভাই আমাদের একটু মনে হয় ক্লিয়ার করো আমাদেরকে। আমার মনে হয় যে ধরো ভিসার একটা বিষয় আছে, রাইট? যেহেতু একটা আমেরিকান অনেক অনেক প্রসেস আছে, সো গ্রিন কার্ড বা এই জিনিসগুলো কি কোনো অব্লিগেশন ক্রিয়েট করে কিনা? তো এটা আসলে খুবই একাডেমিতে গ্রিন কার্ড ডাজন্ট ম্যাটার, বিকজ একাডেমিতে তুমি জয়েন করো তাহলে এখানে লাইক ক্যাপ ফ্রি গ্রিন কার্ড আর কি, cap free H1B. So non-profit organization join করলে you can be directly get an H1B without any lottery. আমি জানি না তোমরা হয়তো জানো কিনা, না আমেরিকাতে গ্রিন H1B এর জন্য লটারি সিস্টেম চলে আর কি। লটারি সিস্টেম হচ্ছে সবাই অ্যাপ্লিকেশন করবো, প্রতি দেশের জন্য একটা ক্যাপ আছে এবং এতটাই দেওয়া হবে আর কি। বাট নন প্রফিটে গেলে ক্যাপ ফ্রি। সো আমি মনে করো একাডেমিতে ঢুকছি, আমার জন্য কোনো ক্যাপ নাই, আমি সাথে সাথেই আমার H1B পেয়ে গেছি। আর H1B পাওয়ার I think within like 6 months you can apply for green card. I don't know actually, like, but H1B পেয়ে গেলে তুমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো, like very easy. Like I'm not sure exactly how long, but you can get your green card H1B পাওয়ার পর। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা অনেকেই করে, এবং আমার রুমমেট যেটা বলতেছিলাম গুগলে আছে, ও করছে, এবং লাইক ওটা আমি জানতাম আর কি, কারণ আমরা একসাথে রুমমেট ছিলাম, বাট অনেকেই করে যেটা হচ্ছে EB2 visa application. You guys, EB1, EB2, you guys probably heard about. So this is like you have scientific contribution, you are a treasurer to US, and you want a like
your green card. And তারা দিয়ে দেয় মোটামুটি তোমার যদি পাবলিকেশন থাকে এবং ভালো পিএইচডি হয় তাহলে মোটামুটি ইভিওয়ানে ভালোই পেয়ে যায় আর কি, এবং সবাই পেয়ে যায়। আমার যে রুমমেটের কথা বলছিলাম ও পেয়ে গেছে গ্রিন কার্ড, সো মোটামুটি অ্যাপ্লাই করলে পেয়ে যায়। সো পিএইচডি তে যারা করে তারা মোটামুটি এই রুটেই যায় অনেক ক্ষেত্রে। আবার কোম্পানি স্পেশালি বড় কোম্পানিগুলা দে স্পন্সর। এখন মনে করো আমি আন্দোলন একটা কোম্পানিতে গেছি, এরা হয়তো স্পন্সর করবে না, বাট ইফ ইউ ক্যান গো টু লাইক বিগ কোম্পানি লাইক ক্যাপিটাল ওয়ান অর গুগল অর মেটা, দে উইল স্পন্সর ইউ। আর একাডেমিতে গেলে তোমার স্কুল স্পন্সর করবে, তুমি H1B বা ক্যাপ ফ্রি, বাট ইন্ডাস্ট্রিতে গেলে সেটা হচ্ছে লটারি। সো এটা একটা ফ্যাক্টর মানুষ একাডেমিয়া বেশি চুজ করে এক্ষেত্রে, স্পেশালি আমাদের মতো যারা আর কি ইন্টারন্যাশনাল, তারা একাডেমিয়া চুজ করে আর কি। ফয়জুল্লাহ কি জানি কোশ্চেন করতে চাচ্ছিলি তখন? ওকে, মানে আমি যেটা বলছিলাম যে আমরা তো মোটামুটি ভিসা পর্যন্ত চলে গেল, কিন্তু এই ট্রাম্প প্রশাসন আসার পরে মানে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে এক ধরনের একটা উদ্বেগ তৈরি হয়েছে যে আসলে আমেরিকানরা এখন বাংলাদেশি স্টুডেন্টদেরকে বা অন্যদেরকে ভিসা আগের থেকে রেশিওটা কমাই দেবে কিনা, এই বিষয়টা নিয়ে দেখতে। এটা আসলে আমি বলতে পারবো না ভাই, এটা সবথেকে ভালো হবে যারা এই বছর লাইক এমবাসি ফেস করছে এরা জানতে পারে, কারণ হচ্ছে আসলে এটা আসলে কিন্তু আমাদের এখানেও লাইক আমরা যে আমাদের স্কুলে আমরা যখন কথা বলি যে আমাদের কলিগদের সাথে বা ডিন বা সাথে, ওরাও খুবই চিন্তিত যে এখানে শুনছে মনে হয় অনেক কাহিনী হচ্ছে যে স্টুডেন্ট এন্ড এভরিথিং রাইট, এবং ওরা কিন্তু ইউনিভার্সিটির ফান্ডও কিছু কমাই ফেলতেছে। ইউ প্রবলি হার্ড অ্যাবাউট হার্ভার্ড এন্ড এভরিথিং। সো এক্ষেত্রে এখানকার ইউনিভার্সিটিরাও চিন্তিত আর স্টুডেন্টরাও চিন্তিত, এবং দ্যাটস মেক সেন্স। বাট আসলে লাইক ইউ ক্যান, এটা আসলে বলা মুশকিল। লাইক আর ভিসা তো বন্ধ করে নাই না, ভিসা তো দিতেছে বাংলাদেশের জন্য, ভিসা দিতেছে, ভিসা বন্ধ করে নাই, বাট এখনো পর্যন্ত ভিসা পাচ্ছে। আমি গত সপ্তাহ পর্যন্ত সাস্টের যে একজনের সাথে কথা হয়েছে, তারা ভিসা পেয়েছে। তোমরা এখানে এখন যারা আসছে ওরা মোটামুটি গ্রাজুয়েট করতে করতে নতুন সরকার চলে আসবে, সো টেনশন নিয়ে লাভ নাই। লাইক এখন আসলে বা নেক্সট বছর আসলে তো ওরা গ্রাজুয়েট করতে করতে তো নতুন ভাই আমরা তো শুরু করছিলাম সাস্ট থেকে। হ্যাঁ মানে আমরা শুরু করছিলাম সাস্ট থেকে, আবার একটু মানে নিউ ইয়র্ক থেকে আই মিন আমেরিকা থেকে আবার একটু সাস্টে ব্যাক করি। মানে আপনার কি ক্যাম্পাস লাইফের কথা মনে পড়ে বা আপনি টিচিং এ থাকলে? হ্যাঁ অবশ্যই ভাই, একটু যদি এই কথা বলতে। সাস্টে গেলাম তো ঘুরতে, ডিসেম্বরে আমি বাংলাদেশে গেছিলাম, সাস্টে ঘুরতে গেলাম, লাইক 3 দিন মনে হয়ে গেছে সাস্টে। আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, মানে আপনি এখনো স্টুডেন্ট লাইফের বা হচ্ছে ওই টঙে বসে চা খাওয়া, আড্ডা দেওয়া, ফুটবল মাঠ, দেন 1 কিলো মানে সবকিছু একটু যদি। একটা জিনিস ফজুল্লাহ জানো কিনা জান না, আমি কিন্তু আমার স্টুডেন্টদের এখনো বলি এবং পিএইচডিতে যারা আসে এদেরও বলি যে এই স্টুডেন্ট লাইফটা আসলে সবচেয়ে মজার। লাইক ইউ ক্যান এনজয়। আমি এটা বলতে পারি যে আমার লাইক আন্ডারগ্রাজুয়েট লাইফ এবং পিএইচডি লাইফ আই এনজয়েড এ লট। লাইক আমি যতজনের লাইক দুষ্টামি করা যায় বা যতজনের মজা করা যায় করছি। সো দ্যাটস অলওয়েজ এ বিগ মেমোরি। লাইক সাস্টের মেমোরি যেটা আছে যে সেটা আমার কাছে সবসময় একটা লাইক লাভিং মেমোরি হিসেবে থাকবে আর কি। যে এইবার গেলাম তো লাইক সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কিসের হ্যান্ডবল গ্রাউন্ডে ফুটবল খেলতে পারি নাই, বাট বাকি সব কিছু করছি। এবং আমি আসার পর আমি মনে হয় আসছি জানুয়ারিতে ওরা শুরু করছে যে ওদের একটা ফুটবল টুর্নামেন্ট ছিল না লাইক অ্যালামনাইদের নিয়ে, ছবিও দিচ্ছে এবং আমি ওদের বলতেছি ওরা 15 দিন আগে হইলে তো আমিও খেলতে পারতাম, লাইক ওরা করে নাই। মানে আমরা এখন ফার্স্টে মানে সিলেট গেলে তো অফকোর্স ফার্স্টে যাওয়া হয়। সো আমাদের যেহেতু জব এখন হচ্ছে সিলেটের বাইরে, সো একটু কম যাওয়া হয় আর কি। বাট অ্যাজ ইউ আর, সো আমরা অলওয়েজ মিস। আমি অবশ্য মোটামুটি রেগুলার খোঁজ খবর রাখি ক্যাম্পাসের এখনো পর্যন্ত আর কি। কথাবার্তা হয় মানে একেবারে খুব মানে কি বলা যায়, ডে টু ডে না হলে সপ্তাহে 2-3 বার করে শাহজালালের খোঁজ খবর রাখা হয়। আমার আসলে লাইক এখন আসলে আমার খুব বেশি মোটামুটি আশরাফ ভাইয়ের সাথে মোটামুটি কিছু যোগাযোগ আছে, রেগুলার যোগাযোগ হয়। আর আসলে খুব বেশি কারোর সাথে যোগাযোগ হয় না আমাদের সাথে, লাইক যোগাযোগ হয় না দেশে যখন গেছিলাম তখন কথা হয়েছে। বাট এখান থেকে আসলে যে খুব বেশি মেনটেন করা যে স্যারদের সাথে নক দেওয়া বাট আসলে টাফ হয়ে যায়, তাই না? টাইম জোন তো ডিফারেন্ট টাইম জোন এটা মেইনটেইন করা। দেশে গেছিলাম যখন তখন সবার সাথে দেখা হয়েছিল, ফয়সাল স্যারের সাথে দেখা হয়েছিল, হামিদ স্যারের সাথে দেখা হয়েছিল, রুবেল স্যারের সাথে দেখা হয়েছিল,
মোটামুটি সবার সাথে মনির স্যারের সাথে দেখা হয়েছিল, অনেকের সাথে। মনির স্যারের সাথে বর্ণালী ভালোই সময় কাটাইছিলাম কিছু সময়, তো ভালো লাগছে। হুম, আর এখন তো সমস্যা যে স্টুডেন্ট নতুন যারা আসে exactly. ওদের চিনি না, তো এটা একদম হ্যাঁ, মোটামুটি এই অনেক সমস্যাটা হয় টাইম আর কি। দেখা হয়েছে। আমরা গেলেও একই হ্যাঁ, জিনিস আর কি। হ্যাঁ, তো দেখা যায় যে পুরানো যারা আছে তারা যদি কেউ না কেউ আসে তখন একটু ভালো লাগে, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরো বেশি এনজয়িং হয় আর কি এগুলো আর কি। এমনি আপনি সিলেটের ওয়েদার আর আমেরিকার ওয়েদার নিশ্চয়ই অনেক ডিফারেন্ট আর কি, মানে আপনি হ্যাঁ, হ্যাঁ। কোনো ডিফিকাল্টি ফেস করেন স্টুডেন্টের ক্ষেত্রে? ওটাও তো একটা বড় ফ্যাক্ট না না, এটা যখন আসলে আমি কোনো দেশ ব্যাপার থেকে না, কারণ চলে যাই। এখানে এখানে আসলে এটা চিন্তা করা যায়, বাট এটা আসলে ব্যাপার না। সো সামার আমি যেখানে আছি নিউ জার্সি এরিয়া, এটা আসলে খুব বেশি ঠান্ডা না, বাট মোটামুটি ঠান্ডা এরিয়া, লাইক কম্পেয়ার টু টেক্সাস অর আদার এরিয়া। বাট এখানে সামারটা খুবই বিউটিফুল, লাইক সামার খুবই এনজয়েবল। উইন্টার স্নো পরে কি করবা, বাট সমস্যা হচ্ছে গাড়িতে তুমি বাসে উঠলেও বাসে এয়ার কন্ডিশন আছে, ট্রেনেও এয়ার কন্ডিশন আছে, তোমার গাড়িতেও এয়ার কন্ডিশন আছে। সো বাসা থেকে গাড়ি বা গাড়ি থেকে কলেজ একটু জায়গায় একটু, বাট কাপড় চোপড় তো পরলে খুব বেশি অস্বস্তি লাগে না। আর ওয়েদার আসলে খুব বেশি ফ্যাক্টর না, আসলে আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয় নাই। ওয়েদার ইজ লাইক, আমার কাছে ওয়েদার মনে হয়েছে যে একটি সবচাইতে শেষের কনসিডারেশন বিষয়। লাইক ওয়েদার নিয়ে টেনশন করে লাভ নাই, জাস্ট লাইক ইফ ইউ ওয়ান্না কাম টু ইউএস, লাইক কেয়ার অ্যাবাউট ইউর স্কুল, কেয়ার অ্যাবাউট দ্য প্রোগ্রাম, ওয়েদার ডাজন্ট ম্যাটার, ওয়েদার ডাজন্ট ম্যাটার, কারণ এটা কোনো এফেক্টই করে না আসলে না, সত্যি অনেকের কথা। মধ্যে এই ধরনের ফোবিয়া থাকে আর কি, যে অনেক ঠান্ডা হইতে পারে বা অনেক গরম হইতে পারে, না না, আমি গিয়ে ঠান্ডা ওইখানে আসলে টিকতে পারবো কিনা। এটা আসলে খুব বেশি, লাইক মনে করো ঠান্ডা কি, লাইক ঠান্ডা থাকে লাইক জানুয়ারি ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি, এই 3 মাস। আর লাইক এখানে তো লাইক মনে করো লাইক তুমি এখানে তুমি যেখানে যাবা তোমার সাথে রাস্তাঘাটে হাঁটা লাগতেছে না। আর এখানে সত্যি কথা বলতে কি, বাংলাদেশে একটা কনসেপ্ট আছে যে আমরা প্রতিদিন বিকালে বসে চার টঙ্গে আড্ডা দিব, এইসব এখানে নাই। লাইক এখানে বাইরে রাস্তাঘাটে এখন যদি আমি আমার ক্যামেরা করে আমার রাস্তা দেখাই, একজন মানুষও দেখবো না। আর 30 মিনিট 40 মিনিট 50 মিনিট বসে থাকবে, একজন মানুষের রাস্তা দেখবো না। সন্ধ্যার সময় কিছু মানুষ, এখন সামার চলতেছে তো সন্ধ্যার সময় দুই একটা পোলা পয়েন্ট হয়তো দৌড়াইতেছে দেখবা রাস্তায়, লাইক তাও খুব লাইক হাতে গোনা। আর বাইরেও বাড়ে না, আর সামারেই বের হয় না শীতের সময়। ওকে, তো তুমিও আসলে এখানে আসার পর তুমিও এরকম অ্যাডজাস্ট হয়ে যাবা, খুব বেশি বাইরে বের হবা না। আর বাইরে বের হইলে জ্যাকেট তো আছেই, তাই না? বা গাড়িতে যাবা, বাসে যাবা, ট্রেনে যাবা। সো এটা আসলে খুব বেশি এফেক্ট করে না যে আমি ঘর থেকে বাইরে হতে পারতেছি না, বাইরেতে চাইলে বাইরে হওয়া যায়। আর বাট এখানে খুব বেশি আর কি রাস্তাঘাটে মানুষ হাঁটা চলা এটা খুবই কম, তো এটা আসলে ডিফারেন্ট। গ্রোসারিটারি সবকিছু তো আপনার হাতের নাগালের মধ্যেই পাওয়া যায় মোটামুটি নাকি? সো এটা আসলে ডিপেন্ড করে তুমি কোন স্টেটে যাচ্ছ। কারণ যে নিউ ওকে, জার্সি নিউ ইয়র্ক হইলে মোটামুটি আশেপাশেই পাবা, দেশি দোকানও আশেপাশেই পাবা, বাট এখানে আসলে মোটামুটি গাড়িটা ম্যান্ডেটরি হয়ে যায়। কারণ আনলেস ইউ স্টে ইন এ সিটি, বিগ সিটি, লাইক যদি মেমফিস, নিউ ইয়র্ক, বোস্টন, ডালাস এরকম সিটিতে ইউনিভার্সিটি হয়, তাহলে হয়তো তুমি কি ছাড়া, গাড়ি ছাড়া চলতে পারবা। বাট একটু রুরাল হইলেই গাড়ি ম্যান্ডেটরি হয়ে যায়। সো গ্রোসারি লাইক যেতে হলে মোটামুটি গাড়ি লাগবে, কারণ হচ্ছে হ্যাঁ। বাট লাইক এখানে লাইক লোকাল গ্রোসারিও আছে, ওয়ালমার্ট, টেস্কো, লাইক ডিফারেন্ট থিং আছে, সো মোটামুটি হয়ে যায় আর কি। দ্যাট মিনস ড্রাইভিং শেখাটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু আর কি, ড্রাইভিং যে শিখাটা খুবই বাইরে গিয়ে ইম্পর্টেন্ট, নিজের কারণ হচ্ছে লাইফস্টাইলটা, এটা একটা যেমন লাইক রান্নার আমি কথা এটা একটা বলছিলেন, বলবো যে রান্না শিখে নেওয়াটাও যেরকম জরুরি। হ্যাঁ, রান্না শিখে দেওয়া লাইফ স্কিল, এটা মাস শিখা লাগবে। আমেরিকায় আসো না আসো সমস্যা নাই, বাট ড্রাইভিংটা মোটামুটি আমেরিকার ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়ার পর মোটামুটি ড্রাইভিং শিখে নেওয়া ভালো। লাইক হয়তো 8-10 দিন লাগবে, 5-10টা ক্লাস নিলেই মোটামুটি একটু হাত চলে আসলেই হয়। এখানে আসে মোটামুটি আবার নতুন করে দেওয়া লাগবে, টেস্ট দেওয়া লাগবে, বাট হাতটা ঠিক হয়ে গেলে, গাড়ির আইডিয়া হয়ে গেলে, দ্যাটস ইজিয়ার। আদারওয়াইজ এখানে কিন্তু তোমাকে যদি ক্লাসে যাও অনেক টাকা খরচ হয়ে যায় আর কি পার ক্লাসে, unless you have a friend who আজিম can ভাই, teach you on his car. মানে আমরা আড্ডা দিতে দিতে আসলে খুব ভালো লাগতেছে, বাট অলমোস্ট 1.5 আওয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ না ফর হয় ইউর সময় দিছি। টাইম। তো অনেক সময় দিছো আসলে। আর মনে হচ্ছিল যে তারা মামার সঙ্গে আড্ডা দিতেছি বসে চা খাইতে খাইতে। হ্যাঁ, আর অনেকক্ষণ এই আড্ডা একদিন কন্টিনিউ আসবো হবে। রে ভাই, আই নো। সাথে সাথে আমার সঙ্গে দেখা হবে। So yeah, and I hope you are enjoying your life, and I always wish all the best for you
তুমি আরো সাকসেসফুল হও, ভালো বড় প্রফেসর হও আমেরিকার। এন্ড হ্যাঁ, সো আচ্ছা আমরা আমাদের স্টুডেন্টসরা যারা ধরো ইন্টারেস্টেড হবে ফর ইউএসএ টু স্টাডি মাস্টার্স হোক অর তোমার পিএইচডি যদি করতে চায়, অফকোর্স ইউ উইল হেল্প। তোমার সাথে কানেক্ট করার কিভাবে, তোমার কাছ থেকে কেউ যদি কোনো হ্যাঁ কিছু জানতে অবশ্যই, চায়। আমি মনে হয় না যে কেউ আমার ইমেল দিচ্ছে আমি রিপ্লাই দিই নাই, লাইক বা টেক্সট করছে, মোটামুটি আমি লাইক যতটুকু সম্ভব আর কি করি। সো ওরা আমাকে টেক্সট করতে পারে অথবা ইমেল দিতে পারে, লাইক সাবজেক্ট লাইনে লেখালেই হয় যে আমি কি জন্য চাইতেছি। সো মোটামুটি আমি রিপ্লাই করি, লাইক এনিথিং, লাইক এনি কোয়েশ্চন দে ক্যান রিচ আউট টু মি, ফিল ফ্রি টু, লাইক এখানে ভয় পাওয়ার কিছু নাই যে ওকে ভাই তো প্রফেসর হয়ে গেছে, ভাই আমাকে দেখলে আসলে আমি সবসময় এটা বলি যেখানে কোনো স্টুপিড কোয়েশ্চন নাই, যত ধরনের স্টুপিড কোয়েশ্চন আছে ইউ ক্যান আস্ক মি, লাইক আমি জানি না যে সবগুলো উত্তর দিব, বাট ইউ ক্যান আস্ক মি, লাইক এন্ড ফিল ফ্রি টু আস্ক, লাইক স্পেশালি সাস্টার হইলে তো আমি নট, লাইক আসলে সত্যি কথা বলতে কি কে যেন আমার নাম ওই হায়ার স্টাডিজ গ্রুপে আমাকে কিসে দিয়ে দিছে। সো প্রতি বছর অনেক বেশি ইমেল আসতো, লাইক আসে, বাট এখন আমি আর স্টুডেন্ট সিলেক্টিভ হয়ে গেছি, লাইক ওই একটু তোমার মেইলে। মেইল অ্যাড্রেসটা বলে দাও সো দ্যাট পিপল ক্যান কানেক্ট উইথ ইউ। হ্যাঁ আমার মেইল অ্যাড্রেস হচ্ছে লাইক আজিম, লাইক মাই ফার্স্ট নেম .sust@gmail.com। এটা মোটামুটি আমার পার্সোনাল ইমেল, সো এটাতে দিলে মোটামুটি পাবো, অথবা আমার ইউনিভার্সিটি ইমেইলেও করতে পারে, লাইক ওইটা আমি রেগুলার চেক করি, ওইটাতে আর কি সবসময় চেক করি। সো বাট azim.sust@gmail.com এটাতে মোটামুটি ইমেল দিলে পাবে, অথবা লাইক হ্যাঁ, and থ্যাংক like ইউ they সো can মাচ reach out আজিম to me ভাই। anytime for anything. থ্যাংক ইউ সো মাচ আজিম ভাই। চলো আজকে তাহলে থ্যাংক ইউ আজিম ভাই, আমাকে অনেক সময় দিলেন। ফজলুল্লাহ, লাইক তোর সাথে দেখা অনেক ভালো লাগলো, আর পিয়াস অনেক ভালো লাগলো কথা বলে। ভালো ভালো না থেকো, আল্লাহ শিওর, হাফিজ। ভাই ভালো সময় কাটাবো। ওকে, থ্যাংক ইউ ভাই।